ক্যাম্পাস 12টাই একটু ব্যতিক্রম, যেখানে হচ্ছে 1 2 3 4 নামে নাই টেস্টটা, 5 6 7 8 এইটা নামে আছে। হোয়াট এভার 6টাই ধরে নেই আমরা টেস্ট 2 অথবা হচ্ছে টেস্ট 6, যেটা হচ্ছে পেজ নাম্বার 36। বাট আমরা হচ্ছে আজকে নেম ম্যাচিংটা করব। এটা নেম ম্যাচিংটা হচ্ছে আপনার জিটি হোক, হোক বা হচ্ছে একাডেমিক হোক, সেম সেম মানে প্রসেস গুলা বা টেকনিক গুলা 100% সেম। আমরা হচ্ছে সচরাচর যেটা বলে থাকি বা 90% ক্ষেত্রে যেটা এসে থাকে, রিডিং প্যাসেজ 1 এ সবসময় ফিলিং দ্য ওকে রিডিং প্যাসেজ 1 এ সবসময় 90% বা 99% বললেও ভুল হবে না, প্রায় অলমোস্ট 100% ক্ষেত্রেই ফিলিং দ্য ব্লাঙ্কস এবং হচ্ছে ট্রু ফলস নট গিভেন এসে থাকে। প্যাসেজ 1 এ কি কি থাকে? ফিলিং দ্য ব্লাঙ্কস এবং হচ্ছে ট্রু ফলস নট গিভেন, এটাই হচ্ছে অলমোস্ট 100% এবং 99% ক্ষেত্রে এটাই আসে। আমি হচ্ছে যতবার পরীক্ষা দিয়েছি বা আমার স্টুডেন্টরা যারা পরীক্ষা দিয়েছে সবসময় এটাই পেয়েছে। বাট খুব রেয়ার কেসে ক্যামব্রিজে এই একটু ব্যতিক্রমী দেয়া আছে। এখানে হচ্ছে ক্যামব্রিজ 12 এ এরকম প্যাসেজ অনেই আপনার হচ্ছে নেম ম্যাচিং দেওয়া আছে এবং হচ্ছে এই যে আপনার ইনফরমেশন ম্যাচিং এবং হচ্ছে এমসিকিউ দেওয়া আছে, যেটা খুবই রেয়ার, একদম আসে না বললেই চলে। এট দ্য সেম টাইম আপনার ক্যামব্রিজ 14 টেস্ট 3 তেও এরকম একটা ব্যতিক্রম আছে, যে প্যাসেজ অনেই আপনার হচ্ছে লিস্ট অফ হেডিংস বা ইনফরমেশন ম্যাচিং টাইপের কোশ্চেন গুলো আছে। সো আপনাকে তারা ইউজ টু করতেছে, যদি মানে আসে, ইন কেস যদি আসে, আপনি যেন তাদেরকে হচ্ছে কোনোভাবে দায়ী করতে না পারেন, বলতে না পারেন যে এরকম তো কখনো দেখিনি, কেন এরকম হলো। বাট আবারও বলতেছি যে 99% বা অলমোস্ট 100% সবসময় হচ্ছে ফিলিং দ্য ব্লাঙ্কস এবং হচ্ছে ট্রু ফলস নট গিভেনটাই এসে থাকে প্যাসেজ অন এ। তো দেখেন আমরা হচ্ছে আজকে নেম ম্যাচিংটা সলভ করব। এখানে কোশ্চেন হচ্ছে প্রথমে আমাদের কাজটা কি, 100% সেম, সবসময় রুলসটা একই হবে আনসার করার। এখানে হচ্ছে ফার্স্ট আমাদের কি করতে হবে, ফার্স্ট হচ্ছে আমাদের হেডিংটা পড়তে হবে। তাহলে এখানে হেডিংটা কি, দ্য রিস্ক এগ্রিকালচার ফেসেস, রিস্ক এগ্রিকালচার ফেসেস ইন ডেভেলপিং কান্ট্রিজ। আমরা এই সেম কথাগুলো যেটা হচ্ছে প্যাসেজের শুরুতে কিভাবে স্টার্ট করবেন বা কমন কথাগুলো আমাদের বারবার একটু রিপিট হবে, ডোন্ট মাইন্ড। যেমন হচ্ছে সবসময় আমরা যেটা বলে থাকি যে হেডিংটা আমাদের প্রথমে পড়তে হবে। এখানে হেডিংটা কি আছে, দ্য রিস্ক এগ্রিকালচার ফেসেস ইন ডেভেলপিং কান্ট্রিজ, মানে উন্নত দেশগুলোতে কৃষি ক্ষেত্রে যে সমস্ত সমস্যার সম্মুখীন হওয়ার ঝুঁকি রয়েছে। ওকে, এরপর হচ্ছে ধরেন আমি বুঝলাম যে ওকে বিভিন্ন উন্নত দেশে এগ্রিকালচারে কি কি সমস্যা থাকতে পারে সেগুলো নিয়ে কথা হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সিনথেসিস অফ অ্যান অনলাইন ডিবেট, সিনথেসিস অফ অ্যান অনলাইন ডিবেট। এখন ধরেন কথার কথা আমি সিনথেসিস মানে বুঝি না বা জানি না, তাহলে এখানে আমাকে এক্সাম পারপাস বা এক্সামের যে প্যাটার্ন আমাকে কি করতে হবে, এখানে হচ্ছে আমাদের একটা মিনিংটা ধরে নিতে হবে। মিনিংটা এখানে কি আছে, যে অনলাইন ডিবেট। ওকে, আমরা হচ্ছে ধরে নিই যে অনলাইন ডিবেট সম্পর্কে কিছু একটা, অনলাইন ডিবেট সম্পর্কে কিছু একটা। কেন আমি এটা এরকম বলতেছি, কারণ এইটা প্রায় অলমোস্ট যার অনেক সময় 9 আউট অফ 9 পায়, 8 পায়, 8.5 পায়, তারও অনেক সময় দেখা যায় অনেক ভোকাবুলারি মিনিংই সে নাও জানা থাকতে পারে। এটা কোনো ব্যাপার না, বাট হচ্ছে ওই অন্য অন্য ওয়ার্ড গুলো দিয়ে, আগের পরের সেন্টেন্স গুলো দিয়েও বোঝা যায় বা জানা যায় যে এগুলোর অর্থটা কি। এখানে যেমন সিনথেসিস অফ অ্যান অনলাইন ডিবেট, তার মানে হচ্ছে অনলাইন ডিবেট সম্পর্কে কিছু একটা। ধরেন আপনি জানেন না, সিনথেসিস মানে হচ্ছে সমন্বয় বা একত্র করা বা অনেকের কথার বিচার বিশ্লেষণ করে একসাথে করে উপস্থাপন করা। ওকে, তাহলে আমাদের এই কাজটা শেষ। এখন আমাদের সেকেন্ড কাজটা কি, প্রথমে হচ্ছে আমরা এই সিনোনিম, এখানে হেডিংটা পড়লাম বা সাব হেডিংটা পড়লাম। সাব হেডিংটা পড়ে বুঝতে পারলাম যে আমাদের আজকের ঘটনাটা কি সম্পর্কে, এটা আমি জানতে পারলাম। এখন আমার সেকেন্ড কাজটা হচ্ছে কোশ্চেন দেখা। তাহলে কোশ্চেনে কি কি আছে,
কোশ্চেনে একটা আছে হচ্ছে হুইচ প্যারাগ্রাফ কন্টেইনস দ্য ফলোইং ইনফরমেশন, মানে হচ্ছে ইনফরমেশন ম্যাচিং। ইনফরমেশন ম্যাচিং টাইপস এর কোশ্চেনে হচ্ছে অন্য কোশ্চেনের চেয়ে একটু সহজ, লিস্ট অফ হেডিংস এর চেয়ে একটু সহজ, বা হচ্ছে অন্যান্য ইয়ের চেয়ে মানে ইনফরমেশন ম্যাচিংটা মন্দের ভালো। এটা ভালো মানে খুব সহজও না আবার কঠিনও না। সহজ এই অর্থে যে এখানকার যে বিষয়গুলো থাকবে, এই টপিকগুলো থাকবে, জাস্ট এই কথাগুলোর যদি বিন্দুমাত্র ছিটে ফাটা কিছু পাওয়া যায় মোটামুটি ওইটাই আনসার হয়ে যায়। কারণ এটা তো আপনার পুরোপুরি লিস্টটা খুঁজে বের করতে হবে না, বা হেডিংসটা আপনাকে বের করতে হবে না, শুধুমাত্র এই ইনফরমেশনটা কোথায় আছে, মানে আগে পরে যে টাইপস এর কোশ্চেনই থাকুক না কেন আপনাকে হচ্ছে আপনার মিনিংটা জাজ করবে, মিনিংটা জাজ করবে যে আপনি হচ্ছে এই মিনিংটা বোঝেন কিনা, এই প্যাসেজের মিনিংটা বুঝতে পারেন কিনা। এট দ্য এন্ড অফ দ্য ডে কোশ্চেনের মিনিং এবং প্যাসেজের মিনিংটা 100% সেম হবে। এটা প্যারাফ্রেজের মাধ্যমেও হতে পারে, অথবা ডিরেক্ট সিনোনিমের মাধ্যমেও হতে পারে, অথবা গ্রামারের একটু ভিন্নতা দিয়ে বা অন্য ওয়ার্ডের মাধ্যমে, কখনো হচ্ছে পুরোপুরি আপনার পজিটিভ সেন্টেন্সে বলতে পারে, আবার হচ্ছে নেগেটিভ সেন্টেন্সে বলতে পারে, বাট মিনিং অলওয়েজ উইল বি সেম। ওকে, তাহলে হচ্ছে এখানে দেখেন একটা আছে হচ্ছে ইনফরমেশন ম্যাচিং, আর একটা আছে হচ্ছে দেখেন এখানে কি আছে যে এনবি। এনবি মানে নোটাবেল, মানে একটা বিশেষ দ্রষ্টব্য আমরা যেটাকে বলে থাকি। ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান অনস, আমি এর আগের ক্লাসেও বলেছি এনবি যদি থাকে, আর যদি থাকে ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স, এইটার মানেই হচ্ছে কোনো না কোনো একটা আনসার অবশ্যই 100% দুই জায়গায় যাবেই। কোনো না কোনো একটা আনসার ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স মানে একটা না একটা লেটার দুই জায়গায় যাবেই, এটা 100% শিওর। এরকম এই নোটাবেল বা এনবিটা আছে, আর একটা আনসার দুই জায়গায় যায়নি, এটা প্রায় অসম্ভব, প্রায় অসম্ভব। এটা থাকা মানেই হচ্ছে আপনাকে একটা আপনাকে একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে যে কোনো একটা লেটার অবশ্যই দুই জায়গায় যাবে। আর এটা যদি না থাকে মনে রাখবেন সবসময় একটার জন্য একটাই আনসার। তাহলে এটা এখানে কি কি আছে, আপনি এটা আমি লিজ আপুর থেকে এই কথাটা শুনেছি, আপনি হাজার লাখো বার এক একটা নেম ম্যাচিং বা হচ্ছে ইনফরমেশন ম্যাচিং, লিস্ট অফ হেডিংস আনসার করেন, তারপরেও কোশ্চেনে কি বলা আছে এটা একবার হলেও বিন্দুমাত্র হলেও আপনি একটু তাকায় দেখবেন বা পড়ে দেখবেন কোশ্চেনে কি বলা আছে। তো অনেক সময় তো একটু ভিন্ন করেও বলা থাকতে পারে। এজন্য লিজা আপু এটা বলেছিল যে আপনি 1000 বার পরীক্ষা দেন আর যাই করেন এটা আপনাকে অবশ্যই করতেই হবে, কোশ্চেনে কি বলা আছে। এখানে কি বলা আছে, লুক এট দ্য ফলোইং স্টেটমেন্টস, তার মানে আমরা এই স্টেটমেন্টসটা দেখবো। কোশ্চেন নাম্বার 4 to 9, 4 থেকে 9 এই স্টেটমেন্টসটা দেখবেন, লিস্ট এন্ড দ্য লিস্ট অফ পিপল বিলো। তার মানে এখানে আমরা ফলোইং স্টেটমেন্টসটা দেখবো, এই যে 4 থেকে 9, এই যে 4 5 6 7 8 9 এই স্টেটমেন্ট গুলো দেখবো, এক একজনের বিবৃতি দেখবো, এন্ড দা লিস্ট অফ পিপল বিলো, এই যে লিস্ট অফ পিপল বিলো এ বি সি ডি ই এফ জি, এই 7 জনের নাম দেওয়া আছে। তাহলে এখানে হচ্ছে 1 2 3 4 5 6, এখানে হচ্ছে 6টা স্টেটমেন্ট আছে, আর এখানে হচ্ছে 7 জন মানুষের নাম দেওয়া আছে। ওকে, এখান থেকে আপনাকে বের করতে হবে। তাহলে প্রথমে কি বলছে, স্টেটমেন্টটা লুক এট করতে বলছে, তাকাইতে বলছেন লিস্ট অফ পিপল বিলো, জনগণের নামের দিকে তাকাইতে বলছে। ম্যাচ ইজ স্টেটমেন্ট উইথ দ্য কারেক্ট পারসন, প্রত্যেকটা স্টেটমেন্টের সাথে কারেক্ট পারসনের এটা ম্যাচ করতে হবে, মিলাইতে হবে। আমি ছোটবেলায় একটা ঘটনা মনে আছে, আহ বলতেছে যে এই এই কালারের সাথে এই কালার ম্যাচিং হয় না। আচ্ছা কি ব্যাপার ম্যাচ, ম্যাচ মানে হচ্ছে ধরেন ওই যে এই আহ, ধরেন নর্মাল যে ম্যাচ ব্যবহার করা হয়, বলছে কি ব্যাপার ম্যাচিং হয় না, মানে এখানে কালারের ম্যাচ করতে গেছে, এটার অর্থ কি? তো বুঝতেছিলাম না, আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম, পরে অনেক বুঝাইতে যে আমার বুঝাইছে যে এই ম্যাচ সেই ম্যাচ না। ওকে, সো ম্যাচ ইজ স্টেটমেন্ট উইথ দ্য কারেক্ট পারসন, মানে এখানে হচ্ছে নিচে মানুষের নাম দেওয়া আছে, উপরে হচ্ছে স্টেটমেন্টের নাম দেওয়া, মানে হচ্ছে স্টেটমেন্ট গুলো দেওয়া আছে, কোন স্টেটমেন্টটা কার সেটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে, কোন স্টেটমেন্টটা কার সেটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। এই লিস্ট অফ হেডিংস বা আমরা যেটাকে বলতেছি যে নেম ম্যাচিং, এই নেম ম্যাচিংটা মোস্ট অফ দ্য কেসেস থাকে হচ্ছে প্যাসেজ 3 তে, এবং একটু কঠিন করে দেওয়া থাকে। সো এটা যদি প্যাসেজ 1 এ থাকে মোটামুটি একটু সহজ টাইপসের হবে, বাট যদি কঠিনও হয় পরবর্তীতে প্যাসেজ 2 তে যে সহজ হবে। বাট কোশ্চেনের যে ধাঁচ বা কোশ্চেনের যে প্যাটার্ন,
এটা অলওয়েজ সেম হবে, ইজি মিডিয়াম হার্ড যে কোশ্চেনের যে লেভেল আছে ওটা সবসময় সমান হবে। এই কোশ্চেনের আনসারটা আপনি কয়েকভাবে মানে দেখতে পারেন, আনসার করতে পারেন, সেটা আমি মোটামুটি সবগুলোই বলে দিচ্ছি এক এক করে। আপনার যখন যেটা সুবিধা হয় বা আপনার এক্সামের ধরন অনুসারে আগের কোশ্চেনে কতটুকু সময় ব্যয় হয়েছে সেটা অনুসারে আপনি এগুলো আনসার করবেন, কারণ এগুলো থাকে বেশিরভাগ প্যাসেজ 3 তে। ওকে, তাহলে দেখেন এই নামগুলো এই নামগুলো নরমালি কখনো সিরিয়ালি থাকবে না। যে এই এই যে ওয়ান জি কি বলেছে, সোফিয়া মার্কো কি বলেছে, এটা নরমালি কখনো সিরিয়ালি পাবেন না, যে জিএলটন, সোনালী বিস্ট, বাট এদের নামগুলো আপনি কোথাও না কোথাও পাবেন, কোথাও না কোথাও আপনি পাবেন। এটার জন্য যে কাজটা করতে পারেন, যে এদের নামটা প্যাসেজের কোথায় আছে সরাসরি যে যখন যেটা পাবেন সেটাই পড়বেন। যদি প্রথমে আপনার চোখের সামনে পড়ে হচ্ছে জিএলটন, তাহলে জিএলটনেরটাই পড়ে ফেলবেন। যদি হচ্ছে রোকেয়া কবির, আমাদের বাংলাদেশি নাম, এটা নামটা সহজ লাগতেছে, তো এটাতে পাইছেন, এনাকে পাইছেন, এনার লেখা পাইছেন, তো এনার লেখাটা পড়ে ফেলেন। তার আগে আপনি যে কাজটা করতে পারেন, প্রথমে হচ্ছে যে কোনো একটা পড়বেন। এই যে কানোয়া এন ওয়ানজি, এটা ধরেন পড়ে ফেলছেন, পড়ে ফেলে একটা পড়ে এখন এটার সাথে এসে মিলান যে তার কথাটা এখানে কোন কোন লাইনের সাথে মেলে, বা একটা লাইন তো তার মিলবে, একটা লাইন তো আপনার মিলাইতেই হবে। তো কোন লাইনটা তার সাথে মেলে একটার জন্য আনসার খুঁজবেন, আর বাকিগুলোর কিওয়ার্ড দাগিয়ে রাখবেন। কি বলছি, যে ধরেন রোকেয়া কবির আপুর তার ইটা পড়ে ফেলছেন, তার স্টেটমেন্টটা আপনি পড়ে ফেলছেন, তো রোকেয়া কবির আপুর স্টেটমেন্টটা পড়ছেন, আর তার স্টেটমেন্টটা এই 6টা স্টেটমেন্টের মধ্যে কোন কথাটা তার, এটা মিলানোর জন্য আপনি হচ্ছে প্রত্যেকটা স্টেটমেন্ট পড়বেন, আনসার তো হবে একটা, এবং বাকিগুলো কিওয়ার্ড দাগিয়ে রাখবেন, কারণ নেক্সটে আপনি আবার যখন অন্য কারো নাম পড়বেন তখন তো এটা না এটা একটা না একটা আনসার হবে। সো অন্যগুলোর কিওয়ার্ডটা দাগিয়ে রাখবেন। আর একটা সিস্টেম হচ্ছে, আপনি প্রথমে কোনোটাই না দেখে এই সবগুলোরই হচ্ছে খুব দ্রুত কুইকলি কিওয়ার্ড গুলো দাগিয়ে রাখবেন। এখন কিওয়ার্ড গুলো কিভাবে দাগাবেন, আপনি যখন একটা সেন্টেন্স পড়বেন, পড়ার সময় যে কিওয়ার্ড গুলো পাবেন, আপনি এইটা কিওয়ার্ড গুলো পড়ার পরে বা এই এই যে সেন্টেন্স গুলো পড়ার পরে আপনার মাথায় কিন্তু কাজ করতে হবে, ওকে আমি তো হচ্ছে এই বিষয় সম্পর্কে পড়েছি, তাহলে প্যাসেজের কোথাও না কোথাও এই লাইনটা সম্পর্কে থাকবে। যখনই আপনার একটু সিনোনিম পাবেন বা বিন্দু মাত্র আইডিয়া পাবেন, আপনার মাথায় কাজ করতে হবে যে ও আচ্ছা আচ্ছা, আমি তো এই বিষয় সম্পর্কে কোশ্চেনে পড়ে এসেছি, বা আমার তো কিছু কিওয়ার্ড দাগানো আছে, তাহলে আমি একটু একটু এখন ম্যাচ করি যে এই সেন্টেন্সটার সাথে কোন সেন্টেন্সটা মেলে। আর সবচেয়ে মজার কথা হচ্ছে, এই লিস্ট অফ হেডিংস এর ক্ষেত্রে আহ, এক একজনের নামের সাথেই স্টেটমেন্ট গুলো থাকে, এবং খুব বেশি কঠিন হয় না, খুব বেশি কঠিন হয় না, মানে হচ্ছে নামের পাশেই থাকে, আপনি জাস্ট মিলাবেন যে ওই সেন্টেন্সের সাথে এই সেন্টেন্সের কোনটা প্যারাফ্রেজ করে বা সিনোনিম করে কোনটা অর্থটা মেলে, কোনটা হচ্ছে আপনার সাথে ম্যাচিং করে ওই সেন্টেন্সের সাথে। আর যদি এরকম থাকতো যে এখানে হচ্ছে এই না এই ওয়ানজি সাহেব কি বলেছে একটা লাইন, মারফি সাহেব কি বলেছে একটা লাইন, আপনি তো তাহলে হচ্ছে এখানে 6টা লাইন থেকে 6টা কোশ্চেনের আনসার খুব কুইকলি বের করে ফেলতে পারতেন। সো তখন তো আসলে ধরেন ওইটা এক্সাম টাইপস এর হচ্ছে একটু টিপস ট্রিক্স ট্রিকি না হলে তো আসলে যারা কোশ্চেন করছে তাদেরও তো একটা প্রেস্টিজের ব্যাপার থাকে, যে এত কোশ্চেন করলাম, এত ইয়েতে কোশ্চেন করলাম, পোলাপান দেখবে সব এমনি পেরে যায় বা সবাই 9 পাচ্ছে। তো ঘটনাক্রমে একটা কথা মনে পড়ে গেল, ইনফরমাল, জাস্ট ডোন্ট মাইন্ড এবং শেয়ার করেন না বাইরে। আমাদের এক টিচার ছিলেন, ম্যাডামটা খুবই সফট মাইন্ডেড ছিলেন এবং অনেক ভালো মানুষ। তো এক স্টুডেন্ট, মানে আমাদের এক ফ্রেন্ড, যে ম্যাডামের কাছে আগের দিন যে খুব মানে একটু কাকুতি মিনতি করছে, বলছে যে ম্যাম আমার তো পড়াশোনা ভালো হয়নি, কালকে তো মিড টার্ম, তো আমি তো ম্যাডাম ভালো করতে পারবো না, ফেল করবো। তো ম্যাডাম এতই সফট মাইন্ডেড আর এতই ভালো যে হচ্ছে ম্যাডাম বলছে আচ্ছা না 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 তুমি এরকম টেনশন করো না, কান্নাকাটি করো না। ম্যাডাম এত সহজ প্রশ্ন করছে, পরের দিনের মিড টার্মের কোশ্চেনের জন্য 15% মার্ক ক্যারি করে টোটাল ইয়ের মধ্যে, ফাইনালের জন্য এবং টোটাল মার্ক করার জন্য, মার্কিং করার জন্য। সো সেই 15 মার্কসের কোশ্চেন ম্যাম এতই সহজ করছেন যে 1 ঘন্টার কোশ্চেন সবাই
20-25-30 মিনিটে আনসার করে সবাই হচ্ছে হল থেকে চলে যাচ্ছিল আর কি। তো তো এরকম যদি 6টা লাইনের সাথে 6 জনের স্টেটমেন্টটা দেওয়া হয় আর আপনাকে যদি এটা মিলাইতে দেওয়া হয় তো এটা তো একদম ইজি হয়ে যায়। তো তখন তো মানে হচ্ছে কোশ্চেনের ওরকম একটা প্রেস্টিজ থাকে না। এই জন্য হচ্ছে কোশ্চেন গুলো একটু আলাদা দেওয়া থাকে। আপনাকে কি করতে হবে, প্রত্যেকটা স্টেটমেন্ট বের করতে হবে, কোন স্টেটমেন্টের সাথে কোন স্টেটমেন্টটা মেলে সেটা হচ্ছে আপনাকে বের করতে হবে। তাহলে চলুন আমরা হচ্ছে কিওয়ার্ড গুলো দাগিয়ে ফেলি। কিওয়ার্ড গুলো দাগানোর আগে আপনি যে 2-3টা নিয়ম বললাম, প্রথমে হচ্ছে শুধুমাত্র কিওয়ার্ড গুলো দাগাতে পারেন, তারপরে হচ্ছে এক একটা নামের সাথে নাম মেলাতে পারেন, অথবা নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে যে কোনো একজন নামে স্টেটমেন্টটা পড়ে ফেলতে পারেন প্যাসেজ থেকে। যেমন আমরা যদি এখানে প্যাসেজ গুলো দেখি, এখানে হচ্ছে সবার আগে আমাদের চোখে চোখে যেটা পড়বে, যার নামটা পড়বে সেটাই আমরা হচ্ছে স্টেটমেন্টটা তার স্টেটমেন্টটা আমরা পড়ে ফেলতে পারি যে তিনি আসলে কি বলেছেন। যেমন এই যে কবির অন দ্যাট মানে হচ্ছে যে রোকেয়া কবির নামে যেটা পড়েছিলাম, তারপর ওয়ান জি মার্ফি অ্যান্ড ফ্যান আর গুড দ্যাট। তো এটা আমরা পড়ে ফেলতে পারি রোকেয়া কবির। এই যে ধরেন এখানে কি বলা আছে যে as these programs do not always strengthen food production and regarding স্টেট সাবজেক্ট পরে গেছে রোকেয়া কবির, তাহলে এক্সিকিউটিভ ডিরেক্টর অফ বাংলাদেশ নারী কমিশন। তাহলে রোকেয়া কবির কি বলেছে তার স্টেটমেন্টটা আমরা প্রথমে পড়ে তারপরে হচ্ছে এখান থেকে রোকেয়া কবির স্টেটমেন্টটা মিলাবো আর হচ্ছে অন্যগুলোর কিওয়ার্ডটা দাগিয়ে রাখবো, অন্যগুলোর কিওয়ার্ডটা দাগিয়ে রাখবো। তো এইভাবে আপনি আনসার করতে পারেন অথবা ডিরেক্ট প্রথমে পড়তে পারেন। ওকে, তাহলে হচ্ছে আমরা এখানে কিওয়ার্ড গুলো দাগিয়ে ফেলি। তাহলে আমি যে 2টা নিয়ম বললাম সেটা হচ্ছে আপনি যে কোনো ভাবে আপনি করতে পারেন। ধরেন আমরা হচ্ছে এখান থেকে আসলে কিওয়ার্ডটা আগে দাগিয়ে ফেলি। যেমন হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সেস ফ্রম দ্য গভর্নমেন্ট, financial assistance from the government does not always go to the farmers who most need it। এর অর্থ কি, আমাদেরকে তো হচ্ছে কিওয়ার্ডটা কিভাবে নেব, কিওয়ার্ড হচ্ছে জাস্ট ছোট্ট করে একটা মিনিং নেব, ছোট্ট একটা মেসেজ দেব এবং এই মেসেজটা আমরা খুঁজতে থাকবো। এখানে কি আছে, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্টের যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স আর্থিক সহায়তাটা, এটা গভর্নমেন্টের আর্থিক সহায়তাটা ডাজ নট অলওয়েজ গো টু দ্য ফার্মার্স, সবসময় ফার্মার্সদের কাছে যায় না, হু মোস্ট নিড ইট, যাদের সর্বোচ্চ প্রয়োজন, যাদের এই সহায়তাটা সর্বোচ্চ প্রয়োজন তারা তাদের কাছে সবসময় এটা যায় না। তাহলে হচ্ছে দেখেন আমি যে এর আগে যেটা বললাম যে আপনি যেখান থেকে কিওয়ার্ড গুলো নিচ্ছেন এবং আপনার মাথায় একটা মেসেজ কাজ করতে হবে যে ওকে এই টাইপসের একটা কথা বলা আছে। আপনি কিওয়ার্ড গুলোর চেয়ে সবচেয়ে ইফেক্টিভ হবে, নিয়ার অ্যাবাউট 100% আনসার হওয়ার সম্ভাবনা হবে যদি আপনি মিনিংটা নেন, মিনিংটাকে যদি কিওয়ার্ড হিসাবে নেন। তাহলে যাদের টার্গেট হচ্ছে 7 অ্যাভাব, 7.5 বা 8, 8.5, 9 ব্যান্ডস টার্গেট, তারা হচ্ছে শুধু মিনিং নিয়ে কাজ করবে আর ছোট ছোট করে কিওয়ার্ড গুলো দাগিয়ে রাখবেন। আর যাদের আনসার করতে অনেক সময় লাগে, হচ্ছে 40টা কোশ্চেনের আনসার 1.5 ঘন্টা লাগে, 1 ঘন্টা 20 মিনিট লাগে, তারা হচ্ছে শুধুমাত্র কিওয়ার্ড গুলো দাগিয়ে রাখবে, কিওয়ার্ডের সাথে কিওয়ার্ড গুলো মিলাবেন। রিমেম্বার ব্রাদার, আপনার মিনিং ছাড়া বা হচ্ছে প্রপার অন্তর্নিহিত এক একটা সেন্টেন্সের অর্থ বোঝা ছাড়া 9 আউট অফ 9 পাওয়া সম্ভব না। কিন্তু 6.5, 7 এগুলা ওই কিওয়ার্ড গুলো দিয়ে বা হচ্ছে অল্প অল্প মিনিং করেও এই স্কোর গুলো করা যায়। ওকে, ওকে, সবার ক্যামেরাই অফ আছে। ওকে, হয়তো ভুলে অন ছিল। ওকে, যেটা বলছিলাম যে যদি আপনি মিনিংটা নিতে পারেন তাহলে তখনই বুঝতে পারবেন যে আপনার আনসার হওয়ার সম্ভাবনা হচ্ছে নিয়ার অ্যাবাউট 8.5, 8 প্লাস বা 7 অ্যাভাব স্কোর আপনি করতে পারবেন। বাট ভাইয়া এই গতকাল বা আগের ক্লাসে যেটা আমি বলতেছিলাম যে কখনো আন্ডার এস্টিমেটও করা যাবে না, ওভার এস্টিমেটও করা যাবে না। ধরেন আপনি আসেন হচ্ছে 6.5 লেভেলে, আপনি হচ্ছে অনেক আন্ডার এস্টিমেট করে ফেলতেছেন যে আল্লাহ আমি তো কিছুই পারি না, আমি কিভাবে 6.5 পাবো বা কিভাবে 6 পাবো, আমি তো পারতেইছি না, আমি তো 5ই পাবো না। সো এটা হচ্ছে আন্ডার এস্টিমেট। আবার হচ্ছে ধরেন আপনি অল্প কিছু পারতেছেন, আপনি আসেন 6 ব্যান্ড লেভেলে বা 7 ব্যান্ড লেভেলে,
আরে না, পরীক্ষা দিলেই আমি হচ্ছে 8 ব্যান্ড পেয়ে যাব, আর পরীক্ষার আগে 1-2 সপ্তাহ পড়াশোনা করব, কি আছে এ, মোটামুটি সেই পড়া পড়বো শেষের দিকে। তো শেষের দিকে ওই যেটা এখনো পড়েননি, কমপ্লিট করেননি, বাট আইএলটিএস পরীক্ষাটা কিন্তু ভাই ইউনিভার্সিটি পরীক্ষার মতো পরীক্ষার আগের 7 দিন পড়লে হয় না। এটা একটা ওভারঅল বেসিক বা হচ্ছে ফাউন্ডেশন লেভেলটা যদি স্ট্রং না হয়, শেষের 7 দিন শুধু 7 দিন করে কাজ হয় না। এজন্য হচ্ছে একটু প্রপার মিনিং ধরে ধরে বুঝে বুঝে সময় নিয়ে নিয়ে যদি পড়েন, তাহলেই হচ্ছে 7 অ্যাবাভ স্কোর করতে পারবেন। আর একটা হচ্ছে ভাইয়া, শুধুমাত্র টিপস ট্রিক্স দিয়েই আপনি ইনশাল্লাহ যে 6.5 বা ন্যূনতম যে স্কোরটা করা যায় এটা আপনি করতে পারবেন এই কিওয়ার্ড গুলো দিয়ে বা অল্প স্বল্প প্র্যাকটিস করে। বাট 7 অ্যাভাব স্কোর করার জন্য শুধুমাত্র টিপস ট্রিক্স দিয়ে হবে না। এটার জন্য হচ্ছে ভাই আমাকেও দরকার নাই, আমার দরকার আপনাকে হচ্ছে শুধু 6.5 7 পর্যন্ত। তারপরে 8 পাওয়ার জন্য আমাদের দরকার নাই, আপনার নিজস্ব প্র্যাকটিস দরকার। আমি আমার এই গাইডলাইন গুলো দিয়ে, শুধুমাত্র আমার এই গাইডলাইন যথেষ্ট না, আপনাকে অবশ্যই প্রচুর পরিমাণে মিনিমাম এই যে ক্যামব্রিজের বইগুলো, ধরেন যাদের বেসিকটা একটু দুর্বল তাদের হচ্ছে ক্যামব্রিজ 11 to 17 প্রত্যেকটা বই ধরে ধরে বুঝে বুঝে প্রত্যেকটা কোশ্চেন আনসার সলভ করতে হবে। আর যাদের ফাউন্ডেশন লেভেলটা ভালো বা আগে থেকে ইংলিশটা ভালো বুঝতে পারেন, তাদের মিনিমাম 3-4টা বই বুঝে বুঝে সলভ করতে হবে। ভাই এই কথাগুলো শুনতে ভালো লাগে না, তিক্ত লাগে, বাট এগুলা হচ্ছে বাস্তবতা। এগুলো হচ্ছে বাস্তবতা যে আপনাকে ভালো স্কোর করার জন্য প্র্যাকটিস করতেই হবে। সো যেটা বলতেছিলাম যে মিনিং মিনিং ধরতে পারলে ইনশাল্লাহ আপনারা ঠেকায় কে। ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য গভর্নমেন্ট। হ্যাঁ, ক্যামব্রিজ 17 তো ভাইয়া বের হয়ে গেছে, হয়েছে আমাদের। আমাদের হচ্ছে ক্যামব্রিজ 17 বই অবশ্যই আছে, আপনি হচ্ছে নিতে পারেন। আর আমি তো ক্যামব্রিজ 17 বই রিডিংটা বাংলা এক্সপ্লানেশন সলিউশন বইটা লিখতেছি। সো আশা করি বইটার কাজটা কমপ্লিট হলে আপনারা নিতে পারবেন। ওকে, তাহলে এখানে মিনিংটা কি আছে? যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্টের কাছ থেকে আর্থিক সহায়তাটা ডাজ নট অলওয়েজ গো টু দ্য ফার্মার্স, সব সময় ফার্মার্সদের কাছে যায় না। কোন ফার্মার্সদের কাছে যায় না? হু মোস্ট নিড ইট, যাদের এটা সর্বোচ্চ প্রয়োজন। যে সমস্ত ফার্মারের এটা সর্বোচ্চ প্রয়োজন, তাদের কাছে এটা সব সময় যায় না। 5 নম্বর কোশ্চেনটা কি? ফার্মার্স ক্যান বেনিফিট ফ্রম কোলাবোরেটিং অ্যাজ এ গ্রুপ। ফার্মার্স ক্যান বেনিফিট, না জিটি বের হয়নি ভাইয়া, ক্যামব্রিজ 17 এর জিটিটা বের হয়নি, শুধুমাত্র একাডেমিক। বাট রিডিং এর জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা জিটি আছেন বা ইয়েতে আছেন, আপনারা হচ্ছেন এই ক্যামব্রিজ জিটি হোক বা একাডেমিক হোক বা যে কোনো বই হোক, আপনি প্র্যাকটিস করলেই আপনার জন্য আপনি বেনিফিটেড হবেন। যদিও জিটির চেয়ে একাডেমিকটা বেশি কঠিন, আপনি কঠিনটা যদি প্র্যাকটিস করেন সহজটা এমনি হয়ে যাবে। আর জিটি কোথায় সহজ ভাইয়া? আপনার 1 2 3টা একটু সহজ আছে, কিন্তু প্যাসেজ 3টা তো একাডেমিকের মতোই। এই যে নেম ম্যাচিং এখানে যা দেখতেছি, জিটির নেম ম্যাচিং যদি প্যাসেজ 3তে হয় আরো কঠিন আসে এখান থেকে। আর জিটির যে নাম মার্কিং ক্রাইটেরিয়া, একটা ভুল হলেই 0.5 শেষ। তো শুরুর দিকে সহজ হলেও দিন শেষে কাজের কাজ একই। তাহলে এখানে আমাদের মিনিংটা কি আছে? ফার্মার্স ক্যান বেনিফিট, ফার্মার্সরা উপকৃত হতে পারে ফ্রম কোলাবোরেটিং অ্যাজ এ গ্রুপ, একটা গ্রুপ সমন্বয় করার মাধ্যমে বা একত্র হওয়ার মাধ্যমে ফার্মার্স কি করতে পারে? তারা বেনিফিট হতে পারে বা উপকৃত হতে পারে। তাহলে দেখেন এখানে আপনি কারা বেনিফিট হতে পারে? ফার্মার বেনিফিট হতে পারে। কিভাবে হতে পারে? কোলাবোরেটিং এ গ্রুপ, একটা গ্রুপ বানানোর মাধ্যমে, গ্রুপ সমন্বয় করার মাধ্যমে তারা বেনিফিট হতে পারে। ওকে, এরপরে হচ্ছে দেখি ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য গভর্নমেন্ট ক্যান ইমপ্রুভ দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ ফার্মার্স। এটার যদি আমরা মিনিং নেই তাহলে সবচেয়ে ভালো হয়। আপনি হচ্ছে জাস্ট এক একজনের নামের পাশে যে দেখবেন যে ওই নামের পাশে যে উক্তিটা বলা আছে ওই উক্তিটার মিনিংটা কি, ওই উক্তিটার মিনিং, ওই স্টেটমেন্টটার মিনিং আর এখানকার
এখানকার লাইনগুলোর মিনিং আপনি মিলাবেন, দেখবেন যে ইনশাআল্লাহ অতি সহজে হয়ে যাবে যদি মিনিংটা ধরতে পারেন, বুঝতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া, আমি আহ, অনেক আগে থেকেই জানি এবং জিনিসটা লক্ষ্য করে থাকি, অনেক স্টুডেন্ট আছেন যারা হচ্ছে রিডিং এর হ্যাবিটটা কম বা একেবারেই কম। দেখা যায় সহজ জিনিসের মিনিংটা বুঝতে অনেক সময় টাইম লাগে। সো আপনারা যেভাবে ইমপ্রুভ করবেন, খুব মানে এর আগের ক্লাসও বলেছি, আবারও রিপিট করতেছি কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট, মনে রাখা দরকার, বারবার বললে জিনিসটা গুরুত্ব থাকে, আয়ত্তে আসে। এটা হচ্ছে কোশ্চেন আনসার ছাড়া শুধুমাত্র প্যাসেজ গুলো আপনি মাঝে মাঝে রিডিং করবেন। কেন রিডিং করবেন? রিডিং হ্যাবিট বাড়ানোর জন্য। আর শুধুমাত্র কোশ্চেন আনসার করার জন্য আমরা কি করি? এটা হচ্ছে কিওয়ার্ড গুলো নেই, লোকেশনটা বের করি স্কিমিং এন্ড স্ক্যানিং এর মাধ্যমে। অত শব্দ পড়ার আমার দরকার নেই, শুধুমাত্র চোখ বুলিয়ে বের করতে হবে এই ওয়ার্ডটা কোথায় আছে। কিন্তু অবসর সময়ে আপনার যে রিডিং হ্যাবিটটা বাড়ানোর জন্য আপনি কোশ্চেন ছাড়া শুধুমাত্র প্যাসেজটা রিডিং করবেন গল্পের বইয়ের মতো করে, যে আমি রিডিংটা পড়ে পুরোপুরি মিনিংটা বুঝতে পারতেছি কিনা। এভাবে যদি রিডিংটা পড়েন আর যদি হচ্ছে এভাবে আয়ত্ত করেন, ইনশাল্লাহ দেখবেন যে ব্যাপক পরিমাণে আপনার রিডিং হ্যাবিটটা ডেভেলপ হলে ওভারঅল আপনার প্রিপারেশনটা ভালো হবে। ওকে, এরপরে দেখেন যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য গভর্নমেন্ট, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর দ্য ক্যান ইমপ্রুভ দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ ফার্মার্স। তাহলে এখানে হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, আর্থিক সহায়তাটার মাধ্যমে কি হতে পারে? গভর্নমেন্টের আর্থিক সহায়তা। তাহলে গভর্নমেন্টের আর্থিক সহায়তা দুইটা আছে, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য গভর্নমেন্ট ডাজ নট অলওয়েজ গো টু দ্য ফার্মার্স। গভর্নমেন্টের আর্থিক সহায়তাটা সবসময় ফার্মারের কাছে যায় না, যাদের সবচেয়ে বেশি দরকার। আর এখানে আছে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য গভর্নমেন্ট ক্যান ইমপ্রুভ দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ ফার্মার্স। তাহলে গভর্নমেন্টের আর্থিক সহায়তাটা কি হতে পারে? ইমপ্রুভ দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং, জীবনযাত্রার মান উন্নত করতে পারে কৃষকের। গভর্নমেন্টের আর্থিক সহায়তাটা কৃষকের জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারে, স্ট্যান্ডার্ড অফ লিভিং। তাহলে সব তো কৃষকের কথাই বলা হচ্ছে, জাস্ট আপনি স্ট্যান্ডার্ড অফ লিভিংটা দাগিয়ে রাখেন। তো এই যে দেখেন, আমি কথাটা আবার রিপিট করি, যদি আপনি এখানকার মিনিংটা নেন, এখানে কিওয়ার্ডটা ধরতে পারেন, আপনি এই মিনিংটা যখন শুরুতে নিয়ে নেবেন, আমি তো এই কথাগুলো বলতেছি 10-15 আধা ঘন্টা ধরে, বাট আপনি ফাইনাল পরীক্ষা এগুলো 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিটের মধ্যেই সবগুলোর কিওয়ার্ডটা নিয়ে ফেলবেন। এরপরে দেখেন 7 নম্বরে কি আছে? ফার্মার্স মে বি হেল্পড। এখানে দেখেন প্যাসিভে আছে, ফার্মারদেরকে সহায়তা করা যেতে পারে। ফার্মাররা সাহায্য করবে তা কিন্তু না, ফার্মারদেরকেই সাহায্য করা হতে পারে ইফ দেয়ার ইজ ফাইন্যান্সিয়াল ইনপুট, যদি হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনপুট বা ফাইন্যান্সিয়াল আর্থিক সহায়তা তাদেরকে দেওয়া হয় বাই দ্য সেম ইন্ডিভিজুয়ালস, ওই ধরনের ব্যক্তি দ্বারা, হু বাই ফ্রম দেম, যারা হচ্ছে তাদের থেকে কেনাকাটা করে, যারাই হচ্ছে তাদের থেকে কিনবে তারাই হচ্ছে তাদেরকে আর্থিক সহায়তা দিবে। যেমন হচ্ছে রাজশাহীর আমের বাগানে হচ্ছে মানুষ যারা ক্রেতা, বিভিন্ন বড় বড় কোম্পানি, তারা কি করে 3 বছরের জন্য আগে থেকে কৃষককে অগ্রিম টাকা দেয় এবং হচ্ছে তাদের সাথে একটা কন্ট্রাক্ট করে যে তোমার 3 বছরেই এই 10 বিঘা, 15 বিঘা বা 5 বিঘা জমির যত আম হবে সব আমাকে দিবা, আর হচ্ছে বিনিময়ে তুমি এত টাকা পাবা। সো এটা আগে থেকেই কন্ট্যাক্ট করা থাকে। তাহলে টাকাটা কৃষকদের কারা দিচ্ছে? যারা হু বাই ফ্রম দেম, যারা যারা হচ্ছে তাদের থেকে কিনবে, তারাই হচ্ছে এই কৃষকদেরকে আগেই টাকা দেবে। ওকে, গভর্নমেন্টস ক্যান হেল্প টু রিডিউস ভেরিয়েশন ইন প্রাইসেস। তাহলে গভর্নমেন্ট সাহায্য করতে পারে, সহায়তা করতে পারে। গভর্নমেন্ট কিসের ক্ষেত্রে সহায়তা করতে পারে? হেল্প, গভর্নমেন্ট সহায়তা করতে পারে টু রিডিউস ভেরিয়েশন ইন প্রাইসেস। মানে এই যে দেখেন, আমরা প্রাইস ভেরিয়েশন নিয়ে একটা লেখা পড়তেছি। তো যখনই আপনি প্রাইস নিয়ে পাবেন কথাটা, যার নামের পাশে প্রাইস নিয়ে কথা পাবেন, আপনার মাথায় কাজ করতে হবে, ও আচ্ছা আচ্ছা, আমি তো হচ্ছে একটা লাইনের পড়ে আসছি। আর ভাই, আপনি শুধুমাত্র প্রাইসটা কিওয়ার্ড দাগাইছেন, এখানে হেল্পটা কিওয়ার্ড দাগাইছেন, কিন্তু এই প্রাইসটা যে এখানে আছে আর পরবর্তীতে স্টেটমেন্টে প্রাইস পড়েছেন, এটা আপনার আর মনেই নাই যে আমি যে প্রাইস একবার পড়ে আসছি। তাহলে কিন্তু ভাইয়া ধরেন আপনার টাইমও ওয়েস্ট হবে, আর খুব বেশি মানে আনসার মানে কারেক্ট হওয়ার চান্সটাও কমে যাবে। কেন? কারণ আপনি এখানে যে প্রাইস নামক কিছু একটা আছে, এটা তো ভাই অ্যাটলিস্ট আপনাকে মাথায় রাখতে হবে, মনে করতে হবে, একটা মেসেজ তো অ্যাটলিস্ট এই কোশ্চেন গুলো থেকে নিতে হবে। এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 9,
improvements to infrastructure improvements to infrastructure can have a major impact on risk of farmers. তাহলে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের যে উন্নতিটা, যেমন হচ্ছে রাস্তাঘাট বা হচ্ছে ধরেন টেকনোলজির বিভিন্ন ব্যবহার বা গভর্নমেন্টের যত সুযোগ সুবিধা আছে, এগুলোর হচ্ছে ইমপ্রুভমেন্টস টু ইনফ্রাস্ট্রাকচার ক্যান হ্যাভ এ মেজর ইম্প্যাক্ট, বড় ধরনের একটা প্রভাব রয়েছে রিস্ক ফর ফার্মার্স, ফার্মার্সের বিভিন্ন ঝুঁকির ক্ষেত্রে, যেমন কখনো সারের দাম বাড়ে, কখনো সারের দাম কমে, কখনো হরতাল থাকে, কখনো হচ্ছে ধরেন টেকনোলজি সরকার ভর্তুকি দেয়, কখনো দেয় না। তো এগুলোর উপর অনেক কিছু ডিপেন্ড করে এই কৃষকের বেশ কিছু ঝুঁকি থাকে। তাহলে তার মানে হচ্ছে এখানে আমরা এই লাইনগুলো পড়লাম। এখন হচ্ছে এই সেম কার নামের পাশে কোন কথাটা বলা আছে এটা আমরা মিলাবো। তার আগে একটু যদি আমি স্যাম্পল নেই কারো কাছ থেকে, উইলিংলি কেউ বলবেন যে আমাদের এটা তাহলে সলভ করার নিয়মটা কি বা কোশ্চেন টাইপসটা কি? উইলিংলি কেউ একটু কথা বলবেন, যাতে আপনারটাও একটু রিভাইজ হলো আর অন্য অন্য সবাই হচ্ছে আপনার থেকে শুনে আর তারাও একটু রিভাইজ করতে পারলো। জাফর ভাইয়া, জাফর ভাই সরি ভাই, আপনি একটা লেখা দিছেন বাট আমার একটু লেট হয়ে গেল, ওটা আমি এখনো দেখতে পাই নাই ভাইয়া, সরি। আসসালামু ভাইয়া। ভাইয়া যদি আমার আর বাচ্চা বাচ্চা ভাই আমার আম্মার হচ্ছে অপারেশন হয়েছে বুঝছেন ভাইয়া, এই ভাইয়া মধ্যে ছিলাম। আমি শুনতে চাই, আমার বাচ্চা টিভি দেখতেছে তো একটু, এই কারণে আমি কথা বলতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা ভাই, তাহলে আমি সমস্যা নাই, বাট আপনার লেখাটা আমি মানে দেখে না না ওইটা না ভাই, আচ্ছা আরেকটা যে এই যে রিডিং প্যাসেজ 3 একটা দিছিলেন, ওইটার ইয়েটা কি? ওই যে ভাই রিডিং প্যাসেজ 3 গতকালকে গত পরশুদিন মনে হয় ক্লাস ছিলেন, ওইটা আমি করতে পারি নাই। ওইটার ভিডিওটা যদি পাইতাম তাহলে ভালো হতো। রিডিং প্যাসেজ 3টা একটু ডিফিকাল্ট। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে। এই যে দেখেন এই জন্য আমাদের এই একটানা হচ্ছে রিডিং প্যাসেজ 3 এর ক্লাসগুলো হচ্ছে, এবারে আবার মেসেজ এমসিকিউ এর ক্লাস হবে রিডিং প্যাসেজ 3 এর জন্য। এখন হচ্ছে ভাই এই যে কঠিন জিনিসগুলো এখন হচ্ছে ক্লাস হচ্ছে, আর হচ্ছে ভাই এই যে ফ্রাইডে থেকে আমাদের যে প্র্যাকটিস বেসের ক্লাস শুরু হবে। মেইন বেসের ক্লাস তো রাতে হবেই, এটা তো থাকবেই, এটার পাশাপাশি আবার আচ্ছা ওই যে লাস্ট ক্লাসটা ভাইয়া, এটা ইয়েটা কই? ওই যে অডিওটা যে ইয়েটা দেন, যে ভিডিওটা যে আপলোড দেন লাস্ট ক্লাসের যে রিডিং প্যাসেজ ও ক্লাস নিলেন না কিছুদিন আগে? আচ্ছা আচ্ছা ভাই, ওটা আমি ই করে দেবো, অসুবিধা নেই, আমি দিয়ে দেবো। ওটা একটু ইয়া হয়েছে। ওইটা ওইটা পাই নাই আর কি, ওইটা আমি ক্লাসটা করতে পারি নাই। আর অবশ্যই। ওই আমার যে ক্লাসটা নিলে আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি আসলে বেলকুনিতে বসে কথা বলতেছি তো, আমার বাচ্চা টিভি দেখতেছে আচ্ছা এখন খাচ্ছে তো। সরি ভাইয়া, আপনার পরে কথা হবে, একটু শোনেন, জাস্ট শুনলেই হবে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আর কি কেউ আছেন উইলিংলি একটু বলবেন কোশ্চেন প্যাটার্ন গুলো নিয়ে বা কিভাবে আমরা আনসার করবো, জাস্ট একটু আইডিয়া বললেই হবে। বাইজিৎ ভাই একটু বলবেন। বাইজিৎ ভাইয়া, মনির ভাই, কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করবো ভাইয়া একটু বলবেন? ভাইয়া আমি যে কেবল আসলাম ভাইয়া, আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই অসুবিধা নেই, ঠিক আছে। আমি যে লেট করে ঢুকতেছি জানি, কিছু মনে করেন না, আমার যে বাইরে একটু কাজ থাকে তো, পরে আমি ক্লাসগুলো করে নেই একদিন পরে। আচ্ছা আচ্ছা ভাইয়া, অসুবিধা নেই, আপনি জাস্ট হচ্ছে করলেই হবে। দৃষ্টি আপু বলবেন, ফ্রি আছেন? কি ভাইয়া? জি জি আপু, একটু কাইন্ডলি যদি বলতেন আর কি। ভাইয়া ১ মিনিট একটু। জি sure.
সবাই একটু চিন্তা করেন যে তাহলে হচ্ছে এই কথাগুলো কোথায় আছে, একটু আনসার গুলো করার ট্রাই করেন। আর আমি তো সবগুলো ইনশাল্লাহ বলবোই। ও, মিউট হয়ে গেছেন। জি জি আপু বলেন। জি ভাইয়া। জি জি আপু প্লিজ বলেন। ভাইয়া আমরা নেম ম্যাচিং এর ক্ষেত্রে আমরা ফার্স্টে কোশ্চেনটা পড়বো। কোশ্চেনে কি বলছে সেটা বোঝার ট্রাই করব এন্ড দেন আমরা প্যাসেজে চলে যাব। প্যাসেজ থেকে আমরা মানে যেটা কোশ্চেনে বলা হয়েছে সেটা খুঁজে বের করব। খুঁজে বের করে তারপর আমরা এটা ম্যাচিং করব। জি জি। আর হচ্ছে আপু ওই যে একটা কথা যেটা বলেছিলাম যে আপনি হাজারো বার যদি নেম ম্যাচিং আনসারটাও করেন, তারপরেও আপনি কোশ্চেন একবার হলেও করে দেখবেন, বা শুধু নেম আচ্ছা ম্যাচিং না, যে কোনো কোশ্চেনই জাস্ট খুব কুইকলি একবার হলেও করে দেখবেন যে এখানে কোশ্চেনে কি বলেছে। এখানে আচ্ছা কোশ্চেনে কি বলেছে, এটা এই যে লিজাপুর কথা বললাম, যে লিজের হচ্ছে একটা এই এটা এটা আপনি পড়ে হুম। দেখবেন। আর হচ্ছে আপনি এখান থেকে কিওয়ার্ড গুলো নিবেন। কিওয়ার্ড গুলো দাগাবো, কিওয়ার্ড গুলো দাগায় নিব। হচ্ছে শুধুমাত্র কিওয়ার্ড গুলো নিতে পারেন, কেউ কেউ বলে শুধু কিওয়ার্ড নেবেন, কিওয়ার্ড গুলো আগে পড়বেন, কিন্তু আমার সাজেশন হচ্ছে আগে যে কোনো একটা আহ, লেখকের একটা স্টেটমেন্ট পড়বেন, পড়ে তার ওই স্টেটমেন্টটা মিলানোর ট্রাই করবেন, আর বাকিগুলো কিওয়ার্ডটা দাগিয়ে ফেলবেন, তাহলে একসাথে হুম। দুই কাজ হবে। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আমাদেরকে কি অন্য কোনো মানে অন্য কোনো মার্কার পেন অথবা কোনো কালার পেন নিয়ে না যেতে না, দিবে? নিয়ে নিয়ে যাওয়া যাবে, কিন্তু ব্যবহার করতে দিবেন। ও, তাহলে আর নিয়ে গিয়ে লাভ কি? লিসনিং আর রিডিং এর জন্য হুম। পেন্সিল তারা সবকিছু দূরে রাখতে বলবে। আচ্ছা আচ্ছা, আরেকটা কোশ্চেন ভাইয়া, ওই যে গতকালকে আপনি বলছিলেন যে তিনটা মানে নেম ম্যাচিং, লিস্ট অফ হেডিং, আর কি জানি বলছিলেন, যে ওই তিনটা আর কি সিরিয়াল ওয়াইজ হয় না, মানে আমরা যেরকম সিরিয়াল ওয়াইজ অ্যান্সার গুলো পাই। আর তিনটার নাম বলছিলেন, আমি ঠিক ধরতে পারি নাই, একটু কাইন্ডলি আরেকবার কি? ইনফরমেশন ম্যাচিং বা প্যারাগ্রাফ ম্যাচিং। আচ্ছা, এটা প্যারাগ্রাফ ম্যাচিং। যে আর এটা হচ্ছে কখনো সিরিয়ালি থাকবে না, সিরিয়ালি থাকবে না। এই তিনটা যেমন হচ্ছে ম্যাচিং হেডিং, হেডিং ম্যাচিং বা লিস্ট অফ হেডিংস। ঠিক আছে। আচ্ছা, লিস্ট অফ হেডিং। নেম ম্যাচিং আজকে আমরা যেটা দেখতেছি এটা কখনো সিরিয়ালি পাবেন না, এক এক আচ্ছা জায়গায় এক একটা থাকবে। আচ্ছা, ঠিক আছে। আর হচ্ছে থ্যাংক আপনি ইউ। যে ইনফরমেশন ম্যাচিং, হুম এই 3 নাম্বার। ঠিক আছে, 1 নাম্বার হচ্ছে লিস্ট অফ হেডিং বা ম্যাচিং এর হুম। 1 নাম্বার 2 নাম্বার না, মানে যে কোনো তিনটা। তারপর হচ্ছে নেম ম্যাচিং, এরপর হচ্ছে ইনফরমেশন ম্যাচিং, এটা কখনো সিরিয়ালি পাবেন না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, তাহলে দেখেন আমরা হচ্ছে এখন ইয়েতে চলে যাই। ওকে, আমরা হচ্ছে এখন কোশ্চেনের প্যাসেজে চলে যাই, প্যাসেজের কোনটার সাথে কোনটা গেলে একটু দেখি। ধরেন আমরা যেটা পাবো সেটাই পড়বো, নট নেসেসারি যে সিরিয়ালি আপনাকে পড়তে হবে, দেখতে হবে। না, এটা ম্যাচিং আসলে অর্ডার মেনটেন করে না। কারণ হচ্ছে ম্যাচিং অর্ডার মেনটেন যদি করতোই, তাহলে হচ্ছে আপনি তো ধরেই ফেলবেন যে এটার পরে এটা, এটা আনসার শুরুতে, এটা আনসার পরে। মানে ম্যাচিং মানেই হচ্ছে মানে এই জগা খিচুড়ি থাকবে, প্রথমে থাকবে শেষে থাকবে। তো এই জন্যই তো ম্যাচিং। তো এইটা হচ্ছে কখনো থাকবে না, যে আপনি ঠিক কথাই বলেছেন। ওকে, এখন দেখেন ধরেন আমরা যে সবাই হচ্ছে ডি নাম্বার প্যারাগ্রাফে একটা লাইন পাইছি যে সোফিয়া মার্ফি, সিনিয়র অ্যাডভাইজার টু দ্য ইনস্টিটিউট ফর এগ্রিকালচার অ্যান্ড ট্রেড পলিসি। দেখেন আমাদেরকে সবসময় ফোকাস থাকতে হবে। আমাদেরকে সবসময় হচ্ছে ফোকাসড থাকতে হবে। কি ধরনের ফোকাস থাকতে হবে? যে আমাদের এখানে আনসারটা বের করতে হবে কি সেটা। এখানে বলা হচ্ছে সোফিয়া মার্ফি সিনিয়র অ্যাডভাইজার টু দ্য ইনস্টিটিউট অফ, সোফিয়া মার্ফি যা মনে হয় তাই হোক, এটা তো আমাদের কোনো দরকার নেই। শুধুমাত্র দরকার যে সোফিয়া মার্ফি নামটা আছে, আমাদের কাজ শেষ। সোফিয়া মার্ফির নামটা আছে, কাজ শেষ। এই কি সে কি কোথাকার কোথাকার কোন কুতুব, সেটা আমাদের জানার দরকার নেই। ধরেন নাই,
তাহলে সোফিয়া মার্ফি সাজেস্টেড দ্যাট, কি সাজেস্ট করছে, দ্য প্রকিউরমেন্ট এন্ড হোল্ডিং অফ স্টকস। প্রকিউরমেন্ট, এই বড় বড় ইনস্টিটিউট গুলোতে একটা প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট কি থাকে, এটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের আন্ডারে প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টটা হয়। প্রকিউরমেন্ট এন্ড হোল্ডিং অফ স্টকস, প্রকিউরমেন্ট মানে হচ্ছে আরোহণ করা বা হচ্ছে কোথাও থেকে নিয়ে আসা, বা এই যে বিভিন্ন বিভিন্ন প্রসেসের মাধ্যমে যে প্রোডাক্ট গুলো কেনা হয় সেগুলোকে বলা হয় প্রকিউরমেন্ট। ওকে, প্রকিউরমেন্ট এন্ড হোল্ডিং অফ স্টকস বাই গভর্নমেন্টস, প্রকিউরমেন্টের মাধ্যমে এবং হচ্ছে বিভিন্ন ধরনের স্টক রাখার মাধ্যমে গভর্নমেন্টের দ্বারা ক্যান অলসো হেল্প মিটিগেট, সাহায্য করতে পারে, কিসে সাহায্য করতে পারে, মিটিগেট, কমাতে সাহায্য করতে পারে। কিসে, কি কমাতে, ওয়াইল্ড সুইংস, ওয়াইল্ড সুইংস মানে ব্যাপক পরিবর্তন ইন ফুড প্রাইসেস, খাদ্যের দাম কমাতে সাহায্য করতে পারে, বাই অ্যালিভিয়েটিং, অ্যালিভিয়েটিং মানে হচ্ছে কমানো, আনসার্টেনিটিস অ্যাবাউট মার্কেট সাপ্লাই, বাই অ্যালিভিয়েটিং কমানোর দ্বারা, আনসার্টেনিটিস মানে হচ্ছে অনিশ্চয়তা কমানোর দ্বারা, অ্যাবাউট মার্কেট সাপ্লাই, মার্কেট সাপ্লাই বিষয়ক এই জিনিসগুলোর, মার্কেট সাপ্লাই বিষয়ক এই এগুলোর অনিশ্চয়তা, অনিশ্চয়তা অ্যালিভিয়েট বা প্রশমন বা কমানোর দ্বারা গভর্নমেন্ট কি করতে পারে, গভর্নমেন্ট হচ্ছে সহায়তা করতে পারে। আর কিভাবে সহায়তা করতে, মিটিগেট ওয়াইল্ড সুইংস ইন প্রাইসেস, মিটিগেট মানে কমানো, ওয়াইল্ড সুইংস মানে হচ্ছে ব্যাপকভাবে পরিবর্তন, কিসের পরিবর্তন, ইন ফুড প্রাইসেস, খাদ্যের দামের পরিবর্তন কমাতে গভর্নমেন্ট সহায়তা করতে পারে। তাহলে হচ্ছে কিসের মাধ্যমে করতে পারে, এই যে প্রকিউরমেন্ট এন্ড হোল্ডিং অফ স্টকস বাই গভর্নমেন্ট। তাহলে আমরা শুধুমাত্র এই লাইনটা যদি নিয়ে যাই, ওই যেন আমরা পড়ছিলাম যে ভেরিয়েশন, প্রাইস ভেরিয়েশনের ক্ষেত্রে গভর্নমেন্ট সহায়তা করতে পারে, প্রাইস ভেরিয়েশন, প্রাইস ভেরিয়েশন, এই যে দেখেন, গভর্নমেন্ট ক্যান হেল্প টু রিডিউস ভেরিয়েশন ইন প্রাইসেস। তাহলে দেখেন এই লাইনটা যদি আমরা এখানে নিয়ে আসি, দেখেন তো মেলে কিনা, গভর্নমেন্ট, গভর্নমেন্ট ক্যান, ক্যান হেল্প, হেল্প রিডিউস মানে মিটিগেট, রিডিউস মানে কমানো, মিটিগেট মানে কমানো, রিডিউস মানে কমানো, মিটিগেট মানে হচ্ছে কমানো। ওকে, এরপরে হচ্ছে দেখেন ওয়াইল্ড সুইংস মানে ব্যাপকভাবে পরিবর্তন, সুইং মানে কি, পরিবর্তিত হওয়া, সুইং মানে পরিবর্তন, আর হচ্ছে ভেরিয়েশন মানেও পরিবর্তন, সুইং মানেও পরিবর্তন, আর হচ্ছে এখানে ভেরিয়েশন মানেও পরিবর্তন। কিসের পরিবর্তন, ফুড প্রাইসেস, ফুড প্রাইসেস, এখানেও প্রাইসেস, এখানেও প্রাইসেস, শুধু ফুড না, এখানে হচ্ছে অন্য যে কোনো কিছু প্রাইসও বুঝাইছে, বাট যেখানে এখানে যেহেতু ফুড আছে কিন্তু কথার কথা একই, মেইন মিনিংটা একই। তার মানে গভর্নমেন্টস ক্যান হেল্প টু রিডিউস ভেরিয়েশন ইন প্রাইসেস। এখানে সোফিয়া মার্ফির কথার ক্ষেত্রে সেই কথাটাই বলা আছে যে দ্য প্রকিউরমেন্ট এন্ড হোল্ডিং অফ স্টকস বাই গভর্নমেন্ট, গভর্নমেন্টের এই প্রকিউরমেন্ট এবং স্টকস হোল্ড করার দ্বারা এই ব্যাপকভাবে দাম পরিবর্তনের ক্ষেত্রে গভর্নমেন্ট সহায়তা করতে পারে, বা দামের পরিবর্তন কমানোর ক্ষেত্রে গভর্নমেন্ট সহায়তা করতে পারে। তার মানে হচ্ছে গভর্নমেন্ট ক্যান হেল্প টু রিডিউস ভেরিয়েশন, আমি যেটা ওয়ার্ড টু ওয়ার্ড মিলিয়ে দিলাম, রিডিউস মানে মিটিগেট, সুইংস মানে হচ্ছে ভেরিয়েশন, আর এটার মিনিংটা সেম। দেখেন তো আমরা এই সোফিয়া মার্ফির ক্ষেত্রে এই ওয়াইল্ড সুইংস ইন ফুড প্রাইসেস, এই প্রাইস আর এই প্রাইস এখানে আমাদের মিলে গেছে, এটা আনসার করতে পারি কিনা। দেখেন এখানে 8 নম্বরে আছে হচ্ছে কে বলছে এই কথাটা, সোফিয়া মার্ফি। আরেকটা কথাটা যেটা বললাম যে সোফিয়া মার্ফি ওকে, এই শুরুতেই এটা এই কথাগুলো বলেছিলাম আপু, যে আমাদের নেম ম্যাচিংটা নরমালি প্যাসেজ 3 তে থাকে, কিন্তু এটা একটা ব্যতিক্রমধর্মী প্যাসেজ যেটা প্যাসেজ 1 এ আছে। আমরা এখন টোটাল যে পড়াশোনা করতেছি বা স্টাডি করতেছি এগুলো এখন হচ্ছে প্যাসেজ 3 তে আসি। যেমন হচ্ছে এর আগের ক্লাসে আমরা হচ্ছে যেটা পড়লাম সেন্টেন্স ম্যাচিং, তারপরে আজকে যেটা পড়তেছি নেম ম্যাচিং, এরপরে ক্লাসে যেটা পড়বো রিডিং এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন, এই টপিক গুলো হচ্ছে প্যাসেজ 3 এর টপিক। বাট আজকে আমরা এই কোশ্চেনটা এটা নিয়েছি যে এটা হচ্ছে প্যাসেজ 1 এ আছে, বাট এটা খুব রেয়ার, এটা 99% ক্ষেত্রে নেম ম্যাচিংটা থাকে প্যাসেজ 3 তে,
বাট আমরা এখন যে পড়ার অংশ হিসাবে আছি সেটা হচ্ছে প্যাসেজ 3 এর পড়ার অংশ হিসাবে আছে। বাট এটা আমি এই জন্য দেখাচ্ছি যে একদম মানে যেহেতু আইএলস একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ওরা ওই খুব রেয়ার কেসে, যদিও কখনো আমরা পাইনি বা এরকম থাকে না, বাট নেম ম্যাচিং এটা হচ্ছে প্যাসেজ 3 এরই অংশ বলা চলে। এজন্য আমরা জাস্ট বলেছিলাম যে প্যাসেজ 3, যেমন হচ্ছে এমসিকিউ আমরা ধরে ধরে থাকি প্যাসেজ 3 তেই, কিন্তু কখনো কখনো কিন্তু প্যাসেজ 2 তেও হচ্ছে এমসিকিউ থাকে, বাট খুব রেয়ার, এজন্য বলেছি আর কি। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে এখানে হচ্ছে গভর্নমেন্ট ক্যান হেল্প টু রিডিউস ভেরিয়েশন ইন প্রাইসেস, যেটা আমরা পেয়েছি সোফিয়া মার্ফি। আর একটা কথা যেটা বলতেছিলাম, সোফিয়া মার্ফি সে কোথাকার কোন কুতুব এটা আমাদের দেখার বিষয় না। এই কথাটা আপনাকে বলেছে, একটা অতিরিক্ত ইনফরমেশন দিয়েছে, বাট এটা আমাদের জানার কোনো দরকার নাই। আমাদের হচ্ছে এক্সাম ফোকাসড হতে হবে। আপনি পার্সোনালি যখন পড়েন বা হচ্ছে একটা গল্পের বই পড়েন বা ডেইলি স্টার পড়েন বা নিউ এস এই বা হচ্ছে বিজনেসের বিভিন্ন ইংলিশ নিউজ পেপার পড়েন, তখন আপনি জানেন যে সে আসলে কি করে না করে। কিন্তু ফাইনাল পরীক্ষায় সোফিয়া মার্ফির আমাদের স্টেটমেন্টটা দরকার, সে কোথাকার কি করে এটা আমাদের জানার কোনো দরকার নাই। সো এই জন্য আমরা এগুলো অ্যাভয়েড করব। পরীক্ষার হলে দেখবেন অনেক সময় এরকম বেশ কিছু কঠিন কঠিন নাম থাকে, কঠিন কঠিন হচ্ছে এরকম আমাদের হচ্ছে প্রপার নাউন থাকে, প্লেস, কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম, জায়গার নাম, বা হচ্ছে কোন একটা বিষয়ের নাম। তো এগুলো অনেক সময় কঠিন থাকে, বাট এগুলো আমাদের লাগে না, পড়তে হয় না। তো যেটা পড়তে হয় না, পড়ার দরকার হয় না, সেগুলো পড়ে আমাদের যেন টাইম ওয়েস্ট হয়, এই জন্য আমাদেরকে এইভাবে আহ, একটু কনফিউশনে রাখার ট্রাই করে। আচ্ছা, এই জন্য আমরা এগুলো পড়বো না, আমাদের এক্সাম ফোকাস হতে হবে, যতটুকু দরকার সেটাই পড়বো। আর একটা কথা হচ্ছে, এখানে আমাদের 8 নম্বরে কি বের করতে হবে, কথাটা কে বলেছে, কথাটা বলছে সোফিয়া মার্ফি। তাহলে সোফিয়া মার্ফি কত নম্বরে আছে? সোফিয়া মার্ফি আছে হচ্ছে বি নাম্বারে। আর এই সোফিয়া মার্ফির কথাটা ছিল কয় নাম্বারে? এটা ছিল 8 নাম্বারে। 8 নাম্বারে, তার মানে 8 এর আনসার হবে বি। আপনার আনসার যতই আপনি জানেন, যতই কারেক্ট হোক, যদি প্রশ্নে পরীক্ষার হলে ফাইনাল এক্সামে আপনি যদি আনসার আনসার স্ক্রিপ্টে 8 নাম্বারে যদি সোফিয়া মার্ফি লেখেন, বি না লিখে, আপনার নাম্বারটা, তার কোশ্চেনটা ভুল। অনেকেই এই ভুলটা করে। পরীক্ষায় থাকে হচ্ছে ইয়েস নো নট গিভেন, আপনারা হচ্ছে ওই বারবার করার দ্বারা মানে পরীক্ষার টেনশনে কি করেন, আসি ইয়েস নো নট গিভেন, আপনি দেন ট্রু, আনসার সঠিক হওয়া সত্ত্বেও ভুল। এখানে কি লিখতে হবে? এ বি সি ডি ই এফ জি যে কোনো একটা লিখতে হবে। আপনি হচ্ছে লিখে রাখছেন হচ্ছে সোফিয়া মার্ফি, এটা ভুল। আবার হচ্ছে ধরেন অনেক সময় উইথ ক্লু, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লু, সেখানে হচ্ছে এ বি সি ডি ই এফ জি এর 7-8টা অপশন দেওয়া আছে। সো অপশনে আছে, একটা অপশন আছে হচ্ছে ধরেন ভেরিয়েশন, ভেরিয়েশন অপশনটা আছে সি নাম্বারে, সেটা আপনাকে ফাইনাল পরীক্ষায় আনসার স্ক্রিপ্টে লিখতে হবে সি নাম্বার। আপনি সি না লিখে লিখছেন ভেরিয়েশন, যদিও আনসার ভুল হয়েছে। সো 100% কারেক্ট আনসার, 100% 0 মার্কস। আশা করি বিষয়টা বুঝেছেন। ওকে, অনুপ ভাইয়া কি বলছি একটু বলেন তো, এটা অনেকে ভুল করে, এই জন্য আমি জিনিসটা বারবার জি ভাই, ওই যে নাম বা ই না লিখে যদি এবিসিডি থাকে সেটাই আমাদের লিখতে হবে। যদি ইয়েস নো নট গিভেন থাকে তাহলে ট্রু ফলস এগুলো দেওয়া যাবে না, ইয়েস নোই দিতে হবে। এক্স্যাক্টলি। আর অনেক সময় হচ্ছে ধরেন ওই যে লিস্ট অফ, যে যেটা বললাম, ফিলিং দা ব্ল্যাঙ্কস, যদি ক্লু থাকে, হ্যাঁ, তাহলে এ বি সি জি ডি এফ জি এর মধ্যে ওই এ বি সি ডি ই এফ জি এর যেটা যখন হবে ওইটুকুই আমাদের লিখতে হবে। জি ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে আমাদের এই যে এটা পড়লাম, এরপরে আমরা একটা নাম খুঁজে বের করি। নট নেসেসারি যে আপনাকে এই যে এই এই অনজি খুঁজতে হবে, সোফিয়া মার্ফি খুঁজতে হবে না, আপনি যখন যেটা পারবেন পড়ে ফেলবেন। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে রোকেয়া কবির আছে, তাহলে হচ্ছে
রিগার্ডিং স্টেট সাবসিডিজ ফর এগ্রিকালচার, রোকেয়া কবির, এক্সিকিউটিভ ডিরেক্টর অফ বাংলাদেশ নারী প্রগতি সংঘ। ধরেন এক্সিকিউটিভ ডিরেক্টর, এটা আমাদের দরকার নাই, আমাদের শুধুমাত্র দেখতে হবে যে আমাদের রোকেয়া কবির আপা সে কি বলেছে, কমেন্টেড ইন হার এসে, তার এসেতে সে বলেছে দ্যাট দিস have not compensated for the expense exercised by private traders. Okay, in fact, studies show that গবেষণায় বলে যে 60% of beneficiaries of subsidies are not poor. 60% of beneficiaries মানে হচ্ছে যারা এই উপকারটা পায় বা এটার মাধ্যমে যাদের হেল্পটা হয় বা যারা এটা থেকে সুবিধাভোগী, বেনিফিশিয়ারিজ 60%, 60% সুবিধাভোগী অফ সাবসিডিজ, ভর্তুকির 60%-এর মতো সুবিধাভোগী যারা আর নট পোর, তারা গরিব না। বাট দিস ল্যান্ড ওনার্স অ্যান্ড নন ফার্মার স্টেটার্স, মানে হচ্ছে 60%ই সুবিধাভোগীরা যারা এই সাবসিডিজ বা ভর্তুকি নেয় তারা গরিব না। আর নট পোর, তারা গরিব না, তাহলে গরিব না বাট মানে কি, রিচ ল্যান্ড ওনার, তার হচ্ছে ধনী যে ভূস্বামী বা হচ্ছে জমির মালিক, এন্ড নন ফার্মার ট্রেডার্স মানে হচ্ছে অকৃষক ব্যবসায়ী। নন ফার্মার ট্রেডার্স মানে তারা ব্যবসায়ী কিন্তু ফার্মার না। ওকে, তার মানে হচ্ছে এই যে এখানে রোকেয়া কবিরের আগে সেনজেন ফ্যান যেটা আছে আমরা ওইটা হচ্ছে ধরেন আমরা পড়বো। তাহলে হচ্ছে রোকেয়া কবিরটা ধরেন আমার চোখে আগে পড়ছে, আমি আগে পড়লাম, ধরেন আপনার চোখে ওটা আগে পড়ছে, তাহলে হচ্ছে আমরা ওইটাও পড়বো, অবশ্যই আমরা ওইটাও পড়বো। আপনি এটাই বলতেছিলাম যে নট নেসেসারি সিরিয়ালি পড়তে হবে, যেটা আপনার চোখে পড়বে সেটাই আপনি পড়ে ফেলবেন, আর পড়ার সময় তো দাগ দিয়েই ফেলবেন। আর এগুলো দেখবেন যে ঘুরে ফিরে থাকবে একদম পুরো প্যাসেজ জুড়ে, প্রথমে একটা, মাঝখানে একটা, শেষের দিকে একটা। সো এখানে কি বলছে, সাবসিডিজ 60% অফ বেনিফিশিয়ারি অফ সাবসিডিজ আর নট পোর, মানে সুবিধাভোগীরা হচ্ছে গরিব না, তারা হচ্ছে ল্যান্ড ওনার্স, জমির মালিক, আর নন ফার্মার ট্রেডার্স, অব্যবসায়ী কৃষক, মানে অকৃষক ব্যবসায়ী মানে হচ্ছে তারা ব্যবসায়ী কিন্তু কৃষক না, তারা ব্যবসায়ী কিন্তু কৃষক না। ওকে, তার মানে এই কথাটা আমরা হচ্ছে মিলায় দেখি, কই যেন পড়ছিলাম, বেনিফিশিয়ারি নামক কিছু একটা, এই টাইপস এর কথাগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, ফার্মার্স মে বি হেল্প ইফ দেয়ার ইজ ফাইন্যান্সিয়াল ইনপুট ফর দ্য ইন্ডিভিজুয়াল হু বাই ফ্রম দেম, তাহলে তো এখানে তো আর নট পোর, এরকম কোনো কথা বলা হয় নাই। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা এখানে দেখেন যে এই ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য গভর্নমেন্ট ডাজ নট অলওয়েজ গো টু দ্য ফার্মার্স, যারা হচ্ছে ওই ধরনের কৃষকদের কাছে যায় না, হু মোস্ট নিড ইট, যাদের হচ্ছে এটা সবচেয়ে বেশি দরকার, মানে হচ্ছে যারা গরিব অসহায়, আমাদের শিবুদার ভাষায় বলতে হয় গরিব অসহায়, তিন বেলা ভাত খাস। ওকে, জাস্ট ফান করলাম, জানি না ফান হলো কিনা। ওকে, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য ডাজ নট অলওয়েজ গো টু দ্য ফার্মার, সবসময় হচ্ছে ফার্মারদের কাছে যায় না, হু মোস্ট নিডেড, যাদের সবচেয়ে বেশি দরকার। এই লাইনটার মাধ্যমে দেখেন আমাদের প্যাসেজের যে কথাটা বলা আছে, প্যাসেজে যেটা বলা আছে 60% অফ বেনিফিশিয়ারিজ অফ সাবসিডিজ আর নট পোর, এখানে আমাদের প্যাসেজে বলা আছে যে ভর্তুকির 60%-এর মতো মানুষ বা সুবিধাভোগী তারা গরিব না, বাট ল্যান্ড ওনার্স, তারা হচ্ছে জমির মালিক এবং নন ফার্মার ট্রেডার্স। দেখেন তো এই কথাটা কি এই কথাটার সাথে যায়, যে যেহেতু 60% মানুষ গরিব না, তার মানে গরিবদের এটা বেশি দরকার। ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য গভর্নমেন্ট, সাবসিডিজ মানে তো হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, এই যে অফ সাবসিডিজ, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স মানে হচ্ছে সাবসিডিজ, মানে ভর্তুকি কে দেয়, ভর্তুকি তো অবশ্যই গভর্নমেন্ট দেয়। এইটা হচ্ছে গরিবদের কাছে যায় না, যাদের সবচেয়ে বেশি দরকার। আর নট পোর, যেহেতু 60% বলছে 50%-এর উপরে হয়ে গেছে, সো এটা তারা পায় না। এখানে দেখেন পজিটিভ, আপনার হচ্ছে প্যাসেজে আছে নেগেটিভ আর কোশ্চেনে আছে পজিটিভ, বাট মিনিংটা সেম। দেখেন একটু পড়ে দেখেন, একটু তৃপ্তি সহকারে বোঝার ট্রাই করেন জিনিসটা মেলে কিনা। কারোর বুঝতে কোনো সমস্যা আছে দেখেন একটু, জাস্ট একটু চ্যাট বক্সে বলেন যে আবার বলেন, তাহলে আমি জিনিসটা আবার
যে কেউ একজন যদি প্রবলেম হয় তাহলে বলো। এখনো বুঝতে পারেন নাই এরকম যদি থাকেন তো বলো। ওকে, থ্যাংক ইউ। এরপরে দেখেন এক ভাই বলছেন যে ভাই শুরুতে তো যে সেনজেন ফ্যান আছে। আচ্ছা, তাহলে সেনজেন ফ্যান, এই ফ্যান হোক আর এসি হোক কোনো সমস্যা নাই, আমরা এই দুটো মিলে মিলে গেছে। এখানেও সেনজেন ফ্যান আছে, প্যাসেজেও সেনজেন, সরি কোশ্চেনেও সেনজেন ফ্যান আছে। বাট রিমেম্বার, ওরা কিন্তু একটু চালাকি করে। কোনো কোনো সময় করে কি, এখানে আছে সেনজেন ফ্যান, এখানে দেবে সেনজেন ফ্যান এন্ড হিজ টিম। ভাই যখন এন্ড হিজ টিম থাকবে আর কোশ্চেনে আছে শুধুমাত্র সেনজেন ফ্যান, এখানে আছে ফ্যান, তার টিমের কথা তো নাই। সো যখন টিমের কথা থাকবে না, তখন কিন্তু আমরা শুধু এটা পড়ে কোনো লাভ হবে না। এখানে যেমন আপনাকে একটা নগদ উদাহরণ দিচ্ছি, এই যে নগদ উদাহরণ কি বাকি হয়ে যায় কিনা। আচ্ছা, এই যে এখানে দেখেন অন যে মারফে এন্ড ফ্যান আর্গুড দ্যাট। তো এই তিনজনে যতই ঝগড়াঝাটি করুক, আর্গু করুক, বাট এখানে আছে তিনজন, অন যে মারফে এন্ড ফ্যান। তার মানে এই তিনজনের কথা আমি কখনোই একসাথে পড়বো না। এবং অনেক সময় এরকম থাকে যে মারফে এন্ড হিজ টিম, সো আমাদের কোশ্চেনে তো মারফে এন্ড হিজ টিম নাই। সো যেহেতু মারফে মারফে এন্ড হিজ টিম আছে, সো আমরা হচ্ছে ওই সময় পড়বো না। ওকে, জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে যদি কখনো এরকম ঝামেলা হয় আপনি যেন টাইম ওয়েস্টটা আপনার না হয়। এখানে কি আছে যে সেনজেন ফ্যান ডিরেক্টর জেনারেল, এটা আমাদের দরকার নাই, যেটা বললাম যে আমাদের শুধুমাত্র তাদের উক্তিটা দরকার। সে কোথাকার কি করে সেটা আমাদের হচ্ছে এখানে আমাদের অ্যাটলিস্ট পরীক্ষা হলে দরকার নেই। হেল্প আস সেনজেন ফ্যান, হেল্প আস সোশ্যাল সেফটি নেটস and public welfare programs in Ethiopia, Brazil, and Mexico as valuable ways to address poverty among farming families and reduce their vulnerability to agricultural shocks. However, commentators responded that cash transfer to poor families do not necessarily translate into increased food security, as these programs do not always strengthen food production or raise income. Regarding state subsidies for agriculture. ওকে, তার মানে আমরা এখান থেকে অপশন থেকে আমরা একটু মিলিয়ে দেখি যে এই কথাগুলোর সাথে আমাদের অপশনের কোনটা মিল আছে, এই কথাগুলোর সাথে আমাদের অপশনের কোনটা মিল আছে। ওকে, ডিরেক্টর জেনারেল, এটা তো আমাদের দরকার নেই। হেল্প আস সোশ্যাল সেফটি নেটস and public welfare programs in Ethiopia, Brazil, and Mexico as valuable ways to address poverty among farming families and reduce their vulnerability to agricultural shocks. আচ্ছা, ওকে, দেখেন তো এই এই লাইনগুলো পড়ে দেখেন তো যে আমাদের এখানে অপশনগুলোর সাথে কোনোটা মেলে কিনা। হেল্প আপনার এখানে ভুল লেখা আছে, হেল্প। জাস্ট এ মিনিট, একটু করে দেখেন এটা।
ওকে, দেখেন একটু পানি পানি বিরতি ছিল। ওকে, তাহলে দেখেন আমরা এখান থেকে যেটা পড়েছি এটা একটু হাইলি প্যারাফ্রেজ করা, বাট এখানে ওয়ার্ড টু ওয়ার্ড কোথাও মিল নেই। এখানে দেখেন শেনজেন ফ্যান সে কি বলেছে, হেল্ড আপ সোশ্যাল সেফটি নেটস এন্ড পাবলিক ওয়েলফেয়ার প্রোগ্রাম ইন এই জায়গায় টু অ্যাড্রেস পভার্টি এন্ড অ্যামং ফ্যামিলি অ্যামং ফার্মিং ফ্যামিলিজ এন্ড রিডিউস দেয়ার ভালনারেবিলিটি টু এগ্রিকালচারাল শকস। তার মানে হচ্ছে কি, এই সোশ্যাল সেফটি নেটস এবং পাবলিক ওয়েলফেয়ার প্রোগ্রামস এইটার মাধ্যমে কি হয়েছে, সোশ্যাল সেফটি নেটস এবং হচ্ছে পাবলিক ওয়েলফেয়ার প্রোগ্রামস, এই জিনিসটার দ্বারা তারা কি করেছে, তারা হচ্ছে টু অ্যাড্রেস পোভার্টি, টু অ্যাড্রেস পোভার্টি among farming families and reduce their vulnerability. Vulnerability মানে কি, যে এই তাদের যে আপনার নিরাপত্তাহীনতা বা হচ্ছে এই ক্ষতি হওয়ার একটা সম্ভাবনাটা, ক্ষতি হওয়ার যে একটা সম্ভাবনাটা সেটাকে রিডিউস করার কথা বলেছে, রিডিউস দেয়ার ভালনারেবিলিটি টু এগ্রিকালচারাল শকস, মানে কৃষি ক্ষেত্রে তাদের যে হচ্ছে ক্ষতি হওয়ার একটা সম্ভাবনাটা সেটাকে হচ্ছে রিডিউস করার কথা বলা হয়েছে। কিভাবে রিডিউস করার কথা বলা হয়েছে, এই সোশ্যাল সেফটি নেটস এন্ড পাবলিক ওয়েলফেয়ার প্রোগ্রামস। পাবলিক ওয়েলফেয়ার প্রোগ্রামস আর সোশ্যাল সেফটি নেটস, পাবলিক ওয়েলফেয়ার প্রোগ্রামস আর সোশ্যাল সেফটি নেটস, এটা কি হচ্ছে পার্সোনাল কোনো ইস্যু না গভর্নমেন্টাল কোনো ইস্যু? সোশ্যাল সেফটি নেটস, সোশ্যাল সেফটি নেটস আর পাবলিক ওয়েলফেয়ার প্রোগ্রামস এই দুটো হচ্ছে, এই দুটো বিষয় হচ্ছে গভর্নমেন্টের থেকে অ্যাসিস্ট্যান্স যেটা। গভর্নমেন্টের থেকে অ্যাসিস্ট্যান্স যেটা, সেটা হচ্ছে এই সোশ্যাল সেফটি নেটস আর হচ্ছে পাবলিক ওয়েলফেয়ার প্রোগ্রাম। তাহলে দেখেন এখানে আমাদের গভর্নমেন্টের অ্যাসিস্ট্যান্স দুইটা ছিল, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম দা গভর্নমেন্ট আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম দা গভর্নমেন্ট, 4 নম্বর আর 6 নম্বর। ডাজ নট অলওয়েজ গো টু দা ফার্মার্স হু মোস্ট নিড ইট, যেটা আমাদের রোকেয়া কবিরের সাথে আমরা মিলে গেছে। আর আরেকটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম দা গভর্নমেন্ট। এখানে হচ্ছে সোশ্যাল সেফটি নেটস, সোশ্যাল সেফটি নেটস আর হচ্ছে পাবলিক ওয়েলফেয়ার প্রোগ্রামস, এই দুটো মিলে হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম দা গভর্নমেন্ট। দেখেন আমরা এইটুকু একটু মিলানোর ট্রাই করি, যেটা হাইলি প্যারাফ্রেজ এবং মিনিং এর উপর ভিত্তি করে আসবে 100%, যেটা পুরোপুরি ওয়ার্ড টু ওয়ার্ডও আসেনি, জাস্ট হচ্ছে সেন্টেন্সের অর্থের উপর ভিত্তি করে। তো এইটা হচ্ছে আমাদের প্রথমটা মিলাইলাম, যে হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য গভর্নমেন্ট, আর হচ্ছে ক্যান ইমপ্রুভ দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ ফার্মার্স। তার মানে হচ্ছে শেনজেন, এই যে ইথিওপিয়া, ব্রাজিল, মেক্সিকোতে সামাজিক নিরাপত্তার জাল এবং সরকারি জনকল্যাণমূলক যে কর্মসূচি রয়েছে সেগুলোর মাধ্যমে কৃষি পরিবারগুলোর মধ্যে যে দরিদ্র বা দারিদ্র মোকাবেলা করা এবং হচ্ছে টু অ্যাড্রেস পভার্টি, দারিদ্র মোকাবেলা করা, মানে এগ্রিকালচার শক্স দ্বারা তাদের ক্ষতির প্রবণতা কমানোর উপায় হিসাবে মনে করেন, তাদের ক্ষতির প্রবণতাটা কমানোর উপায় হিসাবে মনে করেন, যেটা হচ্ছে এই যে স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ ফার্মার্স, মানে হচ্ছে তাদের যে একটা ইকোনমিক স্টেবিলিটি সেটাকে ধরে রাখা সম্ভব হবে কিসের মাধ্যমে, গভর্নমেন্টের সহায়তার মাধ্যমে, যেটা হচ্ছে এই পুরো জিনিসটাকে একবারে বলছে যে টু অ্যাড্রেস পভার্টি এমং ফার্মিং ফ্যামিলিজ এন্ড রিডিউস দ্য ভালনারেবিলিটি টু এগ্রিকালচারাল শকস। এটাকে হচ্ছে আপনি যদি একটু মিলায় দেখেন, দুটো একসাথে করেন, এই যে দেখেন এটার মানে হচ্ছে ইমপ্রুভ দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ ফার্মার্স। একটু মিলিয়ে দেখেন, নিজে নিজে একটু আত্মতৃপ্তি ভাবে মিলিয়ে দেখেন, এই দুটার মিনিংটা সেম।
ওকে, কারো কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে? এটা কে বলেছে? সেনজেন ফ্যান, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য গভর্নমেন্ট। এটা একটু হাইলি প্যারাফ্রেজ ছিল। পাবলিক ওয়েলফেয়ার প্রোগ্রামস আর সোশ্যাল সেফটি নেটস মানে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য গভর্নমেন্ট। আর পাশাপাশি হচ্ছে এই আপনার স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ ফার্মার্স মানে রিডিউস দ্য ভালনারেবিলিটি টু এগ্রিকালচারাল শকস। তো এটা হচ্ছে সেনজেন ফ্যান বলছে। সেনজেন ফ্যানটা কত নম্বরে? সেনজেন ফ্যান সি নাম্বারে। সো এটা হচ্ছে কত নাম্বার কোশ্চেন ছিল? এটা হচ্ছে আমাদের 6 নাম্বার কোশ্চেন ছিল। সুতরাং 6 এর আনসার হবে সি। 6 এর আনসার হবে সি। ওকে ওকে, প্লিজ রিপিট। অসুবিধা নেই, অবশ্যই রিপিট করব। দেখেন ভাই, এখানে আমাদের যে কথাটা বলা আছে সেনজেন ফ্যান, সে কি বলছে যে ডিরেক্টর জেনারেল অফ দ্য ইন্টারন্যাশনাল ফুড রিসার্চ পলিসি। এটা তো আমাদের পড়ারই দরকার নেই, সে কোথাকার কোনো একটা জায়গায় কিছু একটা করে, তাহলে তার উক্তিটা আমাদের দরকার। হেল্ড আপ সোশ্যাল সেফটি নেটস এন্ড পাবলিক ওয়েলফেয়ার প্রোগ্রামস অনুষ্ঠিত হয়েছিল। কি অনুষ্ঠিত হয়েছিল বা কি হয়েছিল সেখানে? এই যে সোশ্যাল সেফটি নেটস, সামাজিক নিরাপত্তার জালগুলো, পাবলিক ওয়েলফেয়ার প্রোগ্রাম এবং সরকারি জনকল্যাণমূলক। এখানে পাবলিক ওয়েলফেয়ার মানেই হচ্ছে সরকারি জনকল্যাণমূলক। পাবলিক মানে হচ্ছে, যদিও এখানে গভর্নমেন্ট ওয়ার্ডটা ডিরেক্টলি নাই, এই যে দেখেন ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য গভর্নমেন্ট, এখানে গভর্নমেন্ট ওয়ার্ডটা ডিরেক্টলি নাই, বাট পাবলিক ওয়েলফেয়ার প্রোগ্রামস। পাবলিক ওয়েলফেয়ার প্রোগ্রামস মানেই হচ্ছে এই এই যে সরকারি জনকল্যাণমূলক কাজগুলো, সরকারি জনকল্যাণমূলক বিষয়গুলো। সুতরাং এখান থেকে আমরা যেটা বুঝতে পারতেছি, ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য গভর্নমেন্ট মানেই হচ্ছে সোশ্যাল সেফটি নেটস এন্ড পাবলিক ওয়েলফেয়ার প্রোগ্রামস। সোশ্যাল সেফটি নেটস এন্ড পাবলিক ওয়েলফেয়ার প্রোগ্রামস। তার মানে হচ্ছে এটা আমরা মিল পেলাম যে পাবলিক ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য গভর্নমেন্ট এখন ক্যান ইমপ্রুভ দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ ফার্মার্স, মানে জনগণ হচ্ছে কৃষকের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করতে পারে। তো মান উন্নয়নে সহায়তা করতে পারে, এখানে কি আছে যে টু অ্যাড্রেস পভার্টি, ভ্যালুয়েবল ওয়েস, ভ্যালুয়েবল ওয়েস মানে উপায়। কোনটা ভ্যালুয়েবল ওয়েস? এই যে সোশ্যাল সেফটি নেটস এন্ড পাবলিক ওয়েলফেয়ার প্রোগ্রাম, জনকল্যাণমূলক এই কর্মসূচিগুলো অন্যতম মূল্যবান একটা উপায়। কিসের মূল্যবান উপায়? কিসের মূল্যবান উপায়? যেটা হচ্ছে টু অ্যাড্রেস পভার্টি এবং ফার্মিং ফ্যামিলিজ এন্ড রিডিউস দেয়ার ভালনারেবিলিটি টু এগ্রিকালচারাল শকস। তাহলে হচ্ছে ফার্মিং ফ্যামিলিজ, এদের মধ্যে টু অ্যাড্রেস পভার্টি, তার মানে হচ্ছে এই কৃষি পরিবারগুলোর মধ্যে দারিদ্র্য মোকাবেলা করা। টু অ্যাড্রেস পভার্টি, কৃষি পরিবারগুলোর মধ্যে এই যে টু অ্যাড্রেস পভার্টি এবং ফার্মিং ফ্যামিলিজ, কৃষি পরিবারগুলোর মধ্যে দারিদ্র্য মোকাবেলা করা, সরি, এবং হচ্ছে and reduce their vulnerability, এবং তাদের হচ্ছে এগ্রিকালচার শকস দ্বারা তাদের ক্ষতির প্রবণতাটা কমানোর উপায় হিসাবে মনে করা হয় কাকে? এই সরকারের যে বিভিন্ন ওয়েলফেয়ার প্রোগ্রামস বা উন্নয়নমূলক যে কর্মসূচিগুলো রয়েছে, সেই কর্মসূচিগুলোর মাধ্যমে কৃষকের পরিবারের মধ্যে দারিদ্রতা দূর করা এবং তাদের হচ্ছে কৃষিক্ষেত্রে তাদের ক্ষতিকর বিষয়গুলো, ক্ষতির প্রবণতাটা কমানোর উপায় হিসাবে মনে করাকেই বলা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ ফার্মার্স। তাদের যদি কৃষকের যদি জীবনযাত্রার মান উন্নয়ন করতে হয়, তাহলে হচ্ছে তাদের দারিদ্রতাকে মোকাবেলা করতে হবে। সেকেন্ড হচ্ছে তাদের ক্ষতিকর যে বিষয়গুলো আছে সেগুলোকে হচ্ছে নিশ্চিত করতে হবে যে এই বিষয়গুলো বা ক্ষতিকর প্রভাবগুলো আর পড়বে না। তো এটা কি বলা হচ্ছে আপনার এই সোশ্যাল সেফটি নেটস এন্ড পাবলিক ওয়েলফেয়ার প্রোগ্রামস মানে হচ্ছে গভর্নমেন্টের সহায়তা। আর পরের লাইনটা মানে হচ্ছে রিডিউস দ্য ভালনারেবিলিটি টু এগ্রিকালচারাল শকস এন্ড যে পভার্টি এবং ফার্মিং ফ্যামিলিজ, দারিদ্র্য মোকাবেলা করা এবং কৃষকের এই ক্ষতিকর বিষয়গুলো কমানো, ক্ষতির সম্ভাবনাগুলো কমানোর উপায়কেই বলা হচ্ছে এই স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ ফার্মার্স, কৃষকের জীবনযাত্রার মান উন্নয়ন করা। ওকে।
থ্যাংক ইউ ভাইয়া। এরপরে হচ্ছে আমাদের যে কোনো একটা নাম বলেন, নাম কোথায় আছে? যে কোনো একটা নাম, নাম তো কয়েক জায়গায় আছে, আমরা জাস্ট হচ্ছে একটু দেখবো। জাস্ট যে কোনো একটা নাম বলেন, নাম কোথায় আছে? ওকে, আমরা হচ্ছে খুঁজে দেখি শেষের দিক থেকেই এখানে কই নাম আছে। ওকে, দেখি আমরা অ্যাকর্ডিং টু মার্ফি এটা দেখি, যেহেতু মার্ফি একজনের নাম আছে, হচ্ছে আমাদের এখানে দেখতে হবে। ওকে, অ্যাকর্ডিং টু মার্ফি, collecting action offers an important way for farmers to strengthen their political and economic bargaining power and to reduce their business risk. On commentator Gielton warned that collective action does not come as a free good. জিওলটন সেই বেটার কি কয়, সে বলতেছে যে কালেকটিভ অ্যাকশন ডাজ নট কাম অ্যাজ এ ফ্রি গুড। কালেকটিভ অ্যাকশন মানে সবাই যদি একসাথে হয়ে কাজ করে তাহলে হচ্ছে ফ্রি গুড বা বিনামূল্যের পণ্যর জন্য কোনো কাজ করে না। ইট টেক্স টাইম, এটা সময় নেয়, ইফোর্ট, অনেক ইফোর্ট দেওয়া দরকার, বা হচ্ছে ইফোর্ট ইফোর্ট দেওয়া দরকার। এটা হচ্ছে ধরেন বাংলায় কি বলা হয় ইফোর্ট। ওকে, ধরেন ইট টেক্স টাইম, এটা অনেক সময় নেয় এবং হচ্ছে অনেক পরিশ্রম করা দরকার, এন্ড মানি টু অর্গানাইজ, এবং হচ্ছে অর্থের দরকার অর্গানাইজ করার জন্য, বিল্ড ট্রাস্ট এন্ড টু এক্সপেরিমেন্ট, মানে হচ্ছে ট্রাস্ট, বিশ্বাস তৈরি করা, এবং হচ্ছে এক্সপেরিমেন্টের জন্য অনেক অর্থের দরকার। তার মানে জিএলটন কিন্তু বলে নাই যে কৃষকরা যদি একসাথে হয় তাদের উন্নয়ন ঘটবে, কিন্তু মার্ফি বলেছে collective action offers an important way for farmers to strengthen their political and economic bargaining power and to reduce their business risk। মানে মার্ফি বলেছে যে কৃষকরা যদি একসাথে হয় তাদের হচ্ছে কৃষকরা যদি একসাথে হয়, কালেকটিভ অ্যাকশন অফার্স ইম্পর্টেন্ট ওয়ে ফর টু স্ট্রেনথেন দেয়ার পলিটিক্যাল এন্ড ইকোনমিক বার্গেনিং পাওয়ার। তারা যদি একসাথে, তাহলে পলিটিক্যাল এবং হচ্ছে অর্থনৈতিক বার্গেনিং, কারণ হচ্ছে সরকারের সাথে বার্গেন করবে যে এবার চাউলের দাম হচ্ছে মানে কৃষকের থেকে বলবে যে এবার চাউলের দাম 35 টাকার নিচে রাখা সম্ভব নয়। এখন আমাদের দেশে যেটা কি হয় যে প্রত্যন্ত অঞ্চলে বা গ্রাম অঞ্চলে যে কোনো একটা সবজির দাম ধরেন কৃষক বিক্রি করে 10 টাকা 15 টাকা, মানে পাইকাররা কৃষকের কাছ থেকে কেনে 10 টাকা 15 টাকায়, মাঝখানে নানান পথ পাড়ি দিয়ে বা হচ্ছে ট্রাকে করে প্রোডাক্ট গুলো আসে, মাঝখানে 7 সমুদ্র 13 নদী পার হয়ে নানান রকম অর্থ, বৈধ অবৈধ পথে বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিতে হয়, যেটার মাধ্যমে 10-15 টাকার সবজি ঢাকায় এসে দাম হয় 70 টাকা কেজি, 80 টাকা কেজি, 100 টাকা কেজি বা 50-60 টাকা কেজি হয়। কিন্তু কৃষকের যদি একটা পাওয়ার থাকে এবং কৃষি মন্ত্রী বা হচ্ছে তাদের যে একটা যদি সংগঠন থাকে, কৃষকের সংগঠন থাকে, তাহলে তাদের একটা নিজস্ব বার্গেনিং পাওয়ার থাকবে, এন্ড টু রিডিউস দা বিজনেস রিস্ক, এবং ব্যবসার যে ঝুঁকিটা সেটা তাদের মধ্যে কমবে। এই যে আমাদের দেশে দেখেন কখন কোন সময় কোন সিজনে যে আমাদের দেশে মানে ফার্ম বিভিন্ন যে বিজনেস অর্গানাইজেশন গুলো আছে, কোন সিজনে যে যাদের লাভ হবে আর কোন সিজনে যে লস হবে, এটা এত আনসার্টেইন যে কেউ ঠিক মতো বলতে পারে না, যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। ওকে, তার মানে হচ্ছে এখানে আমাদের এই যে কৃষকটা যদি এক হয় তাহলে হচ্ছে তাদের এই পলিটিক্যাল এবং ইকোনমিক বার্গেনিং পাওয়ারের ক্ষেত্রে তাদের অনেক হেল্প হবে। হচ্ছে ফার্মার্স ক্যান বেনিফিট, ফার্মার্স উপকৃত হতে পারে ফ্রম কোলাবোরেটিং অ্যাজ এ গ্রুপ। যদি তারা হচ্ছে গ্রুপ হিসাবে কাজ করে তাদের হচ্ছে কয়েকটা উপকার হবে, পলিটিক্যাল উপকার হবে এবং ইকোনমিক বার্গেনিং পাওয়ার। পলিটিক্যাল এবং হচ্ছে ইকোনমিক বার্গেনিং পাওয়ার, এই এই দুই ক্ষেত্রে এখানে বলা আছে দুইটা উপকার। 3rd নাম্বার উপকার বলছে রিডিউস দেয়ার বিজনেস রিস্ক, তাদের হচ্ছে তাদের বিজনেস রিস্কটা রিডিউস হবে, বিজনেসটা রিডিউস হবে। তাহলে দেখেন বেনিফিট গুলো 3টা বেনিফিট, একটা হচ্ছে স্ট্রেনথেন দেয়ার বেনিফিট, আমি লিস্ট করতেছি বেনিফিটের বেনিফিট। 1 নম্বর বেনিফিটটা হচ্ছে তাদের
পলিটিক্যাল পাওয়ার, পলিটিক্যাল একটা পাওয়ার হবে। আচ্ছা দুটাকে একসাথেই করি, পলিটিক্যাল এন্ড ইকোনমিক বার্গেনিং পাওয়ার, এই দুইটা একটা উপকার, দুটো মিলে একটা। ওকে, এটা একটা উপকার। আর দ্বিতীয় উপকারটা হচ্ছে রিডিউস দেয়ার বিজনেস রিস্ক, তাদের বিজনেস রিস্কটা কমবে। তাহলে এই দুইটা বেনিফিট তারা পাবে। তাহলে আপনি একটু মিলিয়ে দেখেন, বেনিফিট হচ্ছে এই এর মাধ্যমে। তাহলে হচ্ছে বেনিফিট হচ্ছে তাদের কিসের মাধ্যমে, এই কোলাবোরেটিং অ্যাজ এ গ্রুপ। আর কোলাবোরেটিং মানে হচ্ছে কালেকশন অ্যাকশনস অফার, কালেক্টিং, কোলাবোরেটিং মানে হচ্ছে কালেকশন অ্যাকশন, কালেকশন, কালেকটিভ অ্যাকশন, সরি, কোলাবোরেটিং মানে হচ্ছে কালেকটিভ অ্যাকশন। দেখেন তো এটা 100% মিলছে কিনা এটার সাথে। তার মানে এটা কে বলছে, মার্ফি বলছে। মার্ফি আছে কত নাম্বারে, মার্ফি, মার্ফি আছে হচ্ছে বি নাম্বারে, সুতরাং আমাদের এটার আনসার হবে বি, এটার আনসার হবে বি। ওকে, এরপরে হচ্ছে আমরা একটা দেখি যে এই এখানে নাম আছে এবং হচ্ছে আপনার এখানে নাম আছে এবং প্যাসেজের প্যারাগুলোতে নাম আছে, এরকম একটা জিনিস আমরা খুঁজে দেখি। আচ্ছা অনজি, অনজি বাইরে একটু পরে দেখি অনজির এখানে কি আছে। অনজি শুরুতেই দেখেন অনজি নামে আছে। এখানে আর কি নাম আছে, যে নামটা পাবো এই যে দেখেন ডি তে অনজি আছে, প্রেসিডেন্ট অফ দ্য ইন্টারন্যাশনাল ফান্ড ফর রিসার্চ ডেভেলপমেন্ট। আর যদি গভর্নমেন্ট ক্যান সিগনিফিকেন্টলি রিডিউস রিস্ক, তাহলে গভর্নমেন্ট কি করতে পারে, ঝুঁকিটা কমাতে পারে ফর ফার্মার্স, কৃষকদের জন্য, বাই প্রোভাইডিং বেসিক সার্ভিসেস লাইক রোডস টু গেট প্রোডিউস মোর এফিশিয়েন্টলি টু মার্কেটস অর ওয়াটার এন্ড ফুড স্টোরেজ ফ্যাসিলিটিস টু রিডিউস লসেস। ওকে, আমরা যদি এইটা যদি এখান থেকে পড়ি তাহলে হচ্ছে এটা একটু এটা একটু লাইনটা নিয়ে যাই। আমরা কই যেন পড়েছিলাম, একটু আমাদের হচ্ছে বলেছিলাম যে আমরা যখন কিওয়ার্ড গুলো পড়বো
তখন এগুলো একটু মাথায় রাখতে হবে যে কি কি বিষয়গুলো আমরা পড়ে এসেছিলাম। তো এটা তো আমরা আনসার করেছি। ফার্মার্স মে বি হেল্প ইফ দেয়ার ইজ ফাইন্যান্সিয়াল ইনপুট, এখানে তো ফাইন্যান্সিয়াল ইনপুটের কথা কিছু বলা নাই। 8 নাম্বার হচ্ছে ফুড প্রাইসেস, এটা এটা আমরা পড়েছি। এরপরে হচ্ছে ইমপ্রুভমেন্টস টু ইনফ্রাস্ট্রাকচার ক্যান হ্যাভ এ, আচ্ছা রোডের কথা বলেছে এই সেই হ্যান ত্যান। তো এটা দেখেন আমি মিলাই দিচ্ছি, ইমপ্রুভমেন্টস টু ইনফ্রাস্ট্রাকচার ক্যান হ্যাভ এ মেজারেবল রিস্ক ফর ফার্মার্স, মানে ইনফ্রাস্ট্রাকচার যদি উন্নত হয় তাহলে হচ্ছে ফার্মারের এই এই রিস্ক ফর ফার্মার্স ক্যান হ্যাভ এ মেজর ইম্প্যাক্ট, বড় ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারে অন রিস্ক ফর ফার্মার্স। রিস্কে ফার্মারের যে রিস্ক আছে সেটা ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট মানে প্রভাব, প্রভাব মানেই পজিটিভও না নেগেটিভও না, প্রভাব মানে হচ্ছে পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, জাস্ট হচ্ছে তার কি হয়েছে ইম্প্যাক্টটা পড়েছে। তাহলে কি ইম্প্যাক্ট পড়েছে, যদি ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট হয় তাহলে হচ্ছে ফার্মার্সের রিস্কের উপর প্রভাব পড়বে, যেহেতু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে সো রিস্কটা অবশ্যই কমবে। তাহলে দেখেন আমরা এখানে কি কি পেলাম, প্রেসিডেন্ট অফ, এটা আমাদের দরকারই নেই সে প্রেসিডেন্ট নাকি, জাস্ট হচ্ছে এটা অ্যাভয়েড করে চলবো। এর হচ্ছে আর গভর্নমেন্ট হ্যাজ সিগনিফিকেন্টলি রিডিউস রিস্ক, তার মানে হচ্ছে সিগনিফিকেন্টলি রিডিউস রিস্ক মানে হচ্ছে এই মেজর ইম্প্যাক্ট, মেজর মানে হচ্ছে সিগনিফিকেন্ট, আর হচ্ছে রিডিউস রিস্ক ফর ফার্মার্স, এই লাইনটা দেখেন তো সেম কিনা, আমরা মিলাতে পারি কিনা। ওকে, এটার মানে হচ্ছে সিগনিফিকেন্ট রিডিউস রিস্ক ফর ফার্মার্স, আর হচ্ছে মেজর ইম্প্যাক্ট অন রিস্ক ফর ফার্মার্স, মেজর ইম্প্যাক্ট অন রিস্ক ফর ফার্মার্স, মেজর ইম্প্যাক্ট অন রিস্ক ফর ফার্মার্স। আর হচ্ছে এটা এটা আমরা 100% মিল পেলাম। এরপর হচ্ছে বেসিক সার্ভিসেস লাইক রোডস টু গেট প্রোডিউস মোর ইফিশিয়েন্টলি টু মার্কেটস অর ওয়াটার এন্ড ফুড স্টোরেজ, এই কথাগুলোর মাধ্যমে দেখেন তো আমরা বলতে পারি কিনা যে এই কথাগুলোর মাধ্যমে যে ইমপ্রুভমেন্টস টু ইনফ্রাস্ট্রাকচার, ইমপ্রুভমেন্ট টু ইনফ্রাস্ট্রাকচার, improvements to infrastructure, improvements to infrastructure মানে হচ্ছে basic services like roads to get produce more vision to markets or water or food storage to facilities to reduce losses. ওকে, তার মানে এই এই যে এখানে কথাটা কে বলেছিল যে আমাদের নাম জানি কি, ওকে অনজি সাহেব, অনজি কত নাম্বার আছে, অনজি আছে হচ্ছে এ নাম্বার, আর এটা কত নাম্বার আছে 9, কোশ্চেন নাম্বার 9, সো কোশ্চেন নাম্বার 9 এর আনসার হচ্ছে এ। ওকে, আচ্ছা আই নাম্বার প্যাসেজে আছে সোনালী পিস, তারপরে জিতে আছে প্যাট মুনি, তাহলে হচ্ছে এই দুইটা আমরা একটু পড়ে দেখি যে হচ্ছে প্যাট মুনি কি কি বলেছে আর হচ্ছে সোনালী বিস্ট সে কি বলেছে। ওকে, সোনালী বিস্ট আর হচ্ছে প্যাট মুনি ই নাম্বারে আছে হচ্ছে, জিতে আছে হচ্ছে প্যাট মুনি জি নাম্বার প্যারাতে, তাহলে একটু পড়ে দেখি জি নাম্বার প্যারাতে প্যাট মুনি, জি নাম্বার প্যারাতে। ওকে, এখানে আছে প্যাট মুনি, অ্যাকর্ডিংলি প্যাট মুনি co-founder and executive of ETC group, তাহলে প্যাট মুনি said that if we are to survive climate change, if we are to survive climate change, যদি আমরা ক্লাইমেট চেঞ্জের মধ্যে সার্ভাইভ করি বা বেঁচে থাকি বা হচ্ছে নিজেকে রক্ষা করে চলতে চাই, যদি আমাদের সার্ভাইভ করতে হয় ক্লাইমেট চেঞ্জের পরেও হচ্ছে সার্ভাইভ করতে হয়, উই মাস্ট অ্যাডাপ্ট পলিসিস, আমাদেরকে হচ্ছে পলিসিটা অ্যাডাপ্ট করতে হবে, দ্যাট লেট পিশান্স মানে কৃষক সম্প্রদায়, লেট পিশান্স ডাইভার্সিফাই দ্য প্লান্ট অ্যান্ড এনিমাল স্পিসিস and varieties অথবা breeds that make up our menus, যেটা আমাদের মেনু বা হচ্ছে এই আমাদের দৈনন্দিন যে সমস্ত মেনুতে যা যা লাগে সেগুলো হচ্ছে কৃষক সম্প্রদায়কে ডাইভার্সিফাই করে তাদেরকে চালাতে হবে বা তাদেরকে বানাইতে হবে বা তাদেরকে কৃষি ক্ষেত্রে এই সমস্ত জিনিস উৎপাদন করতে হবে। প্লান্ট মানে বিভিন্ন সবজি বা বিভিন্ন চারা গাছ রোপণ করতে হবে বা বিভিন্ন উদ্ভিদ এগুলো চাষাবাদ করতে হবে, কাজ করতে হবে, and animal species and varieties অথবা breeds,
তো বিভিন্ন ধরনের ব্রিড বা হচ্ছে যে সমস্ত জিনিসপত্র আমাদের লাগে দ্যাট মেক আপ আওয়ার মেনুস, মেনুতে আমাদের যেগুলো প্রয়োজন হয়। তার মানে আমাদের খাবার দাবারের জন্য আমাদের সার্ভাইভ করার জন্য যা যা লাগে, কৃষকদেরকে বা পিশান্স, পিশান্স মানে হচ্ছে কৃষক সম্প্রদায়, লেট পিশান্স ডাইভার্সিফাই, লেট পিশান্স ডাইভার্সিফাই, কৃষকদেরকে, কৃষক সম্প্রদায়কে ডাইভার্সিফাই হইতে দাও, মানে হচ্ছে লেট পিশান্স ডাইভার্সিফাই, তাদেরকে ভিন্ন ভিন্ন রকম বা হচ্ছে তাদেরকে এই বিভিন্ন ধরনের কাজগুলো করতে দাও। কি কি কাজ করতে দিতে হবে? প্লান্ট এন্ড এনিমাল স্পিসিস এন্ড ভ্যারাইটিস অফ দ্যাট মেক আপ আওয়ার মেনুস, মানে প্লান্ট এবং এনিমাল স্পিসিস সেগুলো যেন ঠিক পরিমাণে থাকে, যত পরিমাণে থাকে, যেটার যে পরিমাণ দরকার, বা হচ্ছে ইকোসিস্টেম বা বাস্তু সংস্থান যেখানে যতটুকু দরকার, সেটা যেটা আমাদের হচ্ছে পরবর্তীতে খাবার দাবার বা পরবর্তীতে আমাদের জীবনযাত্রা চলার জন্য এগুলো কাজে লাগে। তার মানে দেখেন, এটাকে আপনি কিছুটা ভুলে বলেন আর সঠিক বলেন, কিছুটা আপনি ইনফ্রাস্ট্রাকচারের সাথে আপনি দিতে পারেন, বাট প্লান্ট আর এনিম্যাল স্পিসিস এগুলো দিয়ে তো আসলে ইনফ্রাস্ট্রাকচারের সাথে যায় না। ইনফ্রাস্ট্রাকচার মানে হচ্ছে রোড, তারপরে পানি, অথবা হচ্ছে একটা শহরের সমস্ত কিছুর ব্যবস্থা। এরপরে হচ্ছে দেখেন, গভর্নমেন্টস ক্যান হেল্প টু রিডিউস ভেরিয়েশন ইন প্রাইসেস। এখানে আর যাই হোক ভাই, প্রাইস নিয়ে কোনো কথা বলার, এখানে আছে হচ্ছে আপনার ক্লাইমেট চেঞ্জ নিয়ে বলা হয়। যদি আমাদের ক্লাইমেট চেঞ্জের মধ্যেও নিজেকে রক্ষা করে চলতে হয়, তাহলে আমাদেরকে এই এনিমাল স্পিসিস, প্লান্ট এবং এই বিষয়গুলো নিয়ে ডাইভার্সিফাই করে চলতে হবে। এরপরে হচ্ছে দেখেন, এখানে আমাদের কোশ্চেন আছে 6টা আর নাম আছে 7টা। সো একটা নাম আমাদের হবে না, এটাই স্বাভাবিক। একটা নাম আমাদের হবে না, এটাই স্বাভাবিক। আর কোন একটা নাম 2 জায়গায় যেতে পারে, এটাও স্বাভাবিক। কোন একটা নাম 2 জায়গায় যেতে পারে মানে হচ্ছে ধরেন একই নাম 2 জায়গায় যাবে, একই নাম আমাদের 2 জায়গায় যেতে পারে, যেহেতু যেতে পারে মানে যাবেই, যেহেতু হচ্ছে এখানে এনবি দিয়ে বলা আছে যে আপনার ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান অলস। তার মানে হচ্ছে এই কথাটার সাথে আপনি কোথাও মিল পাচ্ছেন না। কারো যদি বিন্দু মাত্র মনে হয় যে এই আনসারটা হতে পারে, আমাকে বলেন, আমি ওটা পড়তেছি, দেখি হয় কি। ফার্মার্স ক্যান বেনিফিট কোলাবোরেটিং অ্যাজ এ গ্রুপ, এটা তো কৃষকদের একটা কোলাবোরেট বা একসাথে হওয়া বা সংগঠন করার কথা বলা হয়েছে। ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, এখানে তো গভর্নমেন্টের কোনো সাহায্যের কথাই বলা হয়নি। ফার্মার্স মে বি হেল্প, তাদেরকে সহায়তা করা হতে পারে। ফাইন্যান্সিয়াল ইনপুট বাই দ্য সেম ইন্ডিভিজুয়ালস হু বাই ফ্রম, তাদের থেকে যারা কেনে তাদের কথা, সো এটাও এখানে কোথাও বলা হয়নি। তারপরে হচ্ছে ভেরিয়েশন ইন প্রাইসেস, এখানে তো প্রাইসের কথা কিছু বলা হয়নি, ইনফ্রাস্ট্রাকচারের কথাও বলা হয়নি। আর এখানে অর্থ যেটা আসতেছে, ক্লাইমেট চেঞ্জের মধ্যেও আমাদেরকে যদি টিকে থাকতে হয় বা সার্ভাইভ করতে হয়, তাহলে এই জিনিসগুলো আমাদেরকে লাগবে। ওকে, এখানে এইগুলো কথা কোথাও বলা হয়নি। এরপরে হচ্ছে বলছেন, একজন ভাই বলছেন যে আই প্যাসেজে সোনালী বিস্ট আছে। তাহলে আমরা আই প্যাসেজটা পড়ে দেখি। আই প্যাসেজ, ওকে, এটা হচ্ছে আই প্যাসেজ। আর সোনালী বিস্ট, সোনালী, এই যে সোনালী বিস্ট, সিমিলারলি সোনালী বিস্ট ফাউন্ডার এন্ড অ্যাডভাইজার অফ দা, এই যত বড় নামই হোক এটা আমাদের দরকার নেই, যত বড় নামই হোক এটা আমাদের পড়ে সময় নষ্ট করার দরকার নেই। সো ফাইনালি এরকম করবেন, তার উক্তিটা শুধু পড়লেই হবে। ওকে, সিমিলারলি সোনালী বিস্ট কি বলেছে, রোড দ্যাট কমিউনিটি সাপোর্টেড এগ্রিকালচার, কমিউনিটি সাপোর্টেড মানে একটা সমাজে সবাই সবাইকে সহায়তা করে। হোয়ার কনজিউমার্স ইনভেস্ট ইন লোকাল ফার্মার, যেখানে ভোক্তারাই লোকাল ফার্মারদের কাছে ইনভেস্ট করে বাই সাবস্ক্রিপশন, চাঁদার মাধ্যমে, এন্ড গ্যারান্টি প্রডিউসার্স এ ফেয়ার প্রাইস, মানে উৎপাদনকারীকে একটা ফেয়ার প্রাইসের গ্যারান্টি দেয়। ইজ এ রিস্ক শেয়ারিং মডেল ওর্থ মোর অ্যাটেনশন, রিস্ক শেয়ারিং মডেল মানে রিস্কটা আপনারও কিছু রিস্ক থেকে গেল, আমারও কিছু রিস্ক থেকে গেল, মোর অ্যাটেনশন। যেমন আমি শুরুতে একটা এক্সাম্পল দিলাম যে রাজশাহীতে যে আমের বাগান আছে 2 বিঘা, 4 বিঘা, 5 বিঘা, 10 বিঘা, ধরেন আপনি হচ্ছেন আপনার ইনভেস্ট করবেন, তাহলে কৃষককে যে বললেন যে ভাই তোমার এই 5 বিঘা জমিতে যত আম হবে আগামী 3 বছর বা 5 বছর, 5 বছরের জন্য তোমাকে আমি এত লাখ টাকা দিলাম, বা এত লাখ টাকা তোমার সাথে আমার কন্ট্রাক্ট হলো। কিভাবে কন্ট্রাক্ট হলো? সাবস্ক্রিপশন চাঁদার মাধ্যমে কিছু টাকা আমি আগেও দিতে পারি, বা যেভাবে আমরা কন্ট্রাক্ট করলাম সেভাবে করে তাকে কিছু টাকা আগে দিলাম, কিছু টাকা পরে দিলাম, এবং এই টাকাটা সে পাবেই। ধরেন 40 লাখ টাকা বা 50 লাখ টাকা বা 1 কোটি টাকা, এই টাকাটা সে পাবেই। যদি ঝড়ে আম পড়েও যায় বা ঝড়ে আম ঠিকঠাক মতো নাও হয় বা অন্য কোনো রোগ বালাইয়ের কারণেও যদি আম না হয়,
এই 3 বছর যে আপনার সাথে যে কন্ট্যাক্ট হয়েছে সেই কন্ট্যাক্টেই আপনি আম পাবেন। এটার চেয়ে অনেক বেশিও পেতে পারেন, অনেক কমও পেতে পারেন বা সম পরিমাণও পেতে পারেন। এটা কি বলা হচ্ছে রিস্ক শেয়ারিং মডেল। রিস্ক শেয়ারিং মডেল। Direct food distribution not only encourage small scale agriculture but also give consumers more control over the food they consume. তার মানে হচ্ছে ডিরেক্ট ফুড ডিস্ট্রিবিউশন নট অনলি এনকারেজ, সরাসরি খাদ্য ডিস্ট্রিবিউট করাটা এটা শুধুমাত্র স্মল স্কেল এগ্রিকালচারকেই এনকারেজ করে না, বাট অলসো কনজিউমার্সকেই, যারা হচ্ছে ভোক্তা তাদের হচ্ছে মোর কন্ট্রোল, অনেক রকমের নিয়ন্ত্রণ করার অধিকার দেয় ওভার দ্য ফুড, খাদ্যের উপর দে কনজিউম, যেটা তারা হচ্ছে ভোগ করে। তার মানে হচ্ছে দেখেন এই যে ফার্মার্স মে বি হেল্প, কৃষকদের সহায়তা করা যেতে পারে। কৃষক এখানে হচ্ছে দেখেন হোয়ার কনজিউমার্স ইনভেস্ট ইন লোকাল ফার্মার্স, কনজিউমার্সরাই তারা হচ্ছে লোকাল ফার্মার্সে কি করবে, ইনভেস্ট করবে, এবং যেটার মাধ্যমে কি হবে, গ্যারান্টি প্রডিউসার্স এ ফেয়ার প্রাইস, ফেয়ার প্রাইসের জন্য তারা গ্যারান্টি দেবে। ইজ এ রিস্ক শেয়ারিং মডেল। রিস্ক শেয়ারিং মডেল হবে, ধরেন রিস্কের কথা যেটা বললাম যে দুজনের মধ্যে শেয়ার হবে, এখানে সেই কথাটাই বলা আছে। ফার্মার্স মে বি হেল্প ইফ দেয়ার ইজ ফাইন্যান্সিয়াল ইনপুট, যদি সেখানে ফাইন্যান্সিয়াল ইনপুট থাকে, টাকা পয়সা যদি দেওয়া হয়, টাকা পয়সা দেওয়া হয় মানেই হচ্ছে এই যে এখানে ইনভেস্ট করা, কনজিউমার্স ইনভেস্ট, কনজিউমার্স ইনভেস্ট মানেই হচ্ছে এই ইফ দেয়ার ইজ ফাইন্যান্সিয়াল ইনপুট, এইটার মানে হচ্ছে ইফ দেয়ার ইজ ফাইন্যান্সিয়াল ইনপুট বাই দ্য সেম ইন্ডিভিজুয়ালস, if there is by the same individuals মানে হচ্ছে who buy from them, who buy from them মানে হচ্ছে consumers, who buy from them মানে হচ্ছে consumers। দেখেন তো এটা বুঝতে কারো সমস্যা হচ্ছে কিনা, সমস্যা হলে বল। তার মানে এটা হচ্ছে কে বলেছে, এটা বলেছে হচ্ছে সোনালী বিশ। সোনালী বিশ কত নম্বরে আছে, সোনালী বিশটা আছে জি নাম্বার, সো আমাদের 7 এর আনসারটা হবে জি নাম্বার। দেখেন তো এটা বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা বা কারো কোনো কোশ্চেন আছে কিনা, কোশ্চেন থাকলে বলতে পারেন। কারো কোনো কোশ্চেন, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। সবাইকে আনমিউট করা হয়েছে, কারো কোনো বলতে পারেন। না ভাইয়া, ঠিক আছে ঠিক আছে।